আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা পড়ব ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 5। আমরা এখন দ্রুত এই চ্যাপ্টারগুলো সলভ করিয়ে দিব। অলরেডি আমরা চ্যাপ্টার 1 2 3 4 এই চারটা চ্যাপ্টার পড়ে ফেলছি। আজকে পড়ে ফেললে আমরা প্রায় 45% শেষ হয়ে যাবে, আরেকটা ক্লাস দিলে 50% শেষ হয়ে যাবে। তো আমরা শুরু করি। আমরা এমসিকিউ থান্ডার সিরিজে আমাদের টার্গেট কি ভাইয়া? 600+ এমসিকিউ সলভ করা, এবং এই এমসিকিউ দ্বারা ফিজিক্সের এমসিকিউ কে হচ্ছে একদম মানে শেষ করে ফেলা। শেষ মানে হচ্ছে একদম ফিজিক্সের এমসিকিউ এ জনমের মতো শেষ। দেখো, ফার্স্টে আমরা এই চ্যাপ্টারের সূত্র অ্যানালাইসিস করি। লাইক এমসিকিউ যখনই করবো, লাইক তুমি একটা এমসিকিউ সলভ করবা না, তুমি এরকম একটা A4 সাইজ পেপার নিবা। এটা মনে করো A4 সাইজ পেপার, ঠিক আছে, তোমার A4 সাইজ একটা পেপার, ওইটাতে এই চ্যাপ্টারের যত সূত্র আছে সবগুলো আগে এটাতে তুলবা, দেন এমসিকিউ সলভে বসবা। আসো ট্রিক সহ শিখো। প্রথমে আসো আমি এটা পড়ে দিই, আমার ক্ষেত্রে তো সমস্যা নাই, তুমি A4 সাইজের পেপারে নিবা, আমি মনে করলাম এটাই আমার A4 সাইজ পেপার। তো প্রথমে আসো এই চ্যাপ্টারে যেটা পাবা, চাপ P = বল বাই ক্ষেত্রফল F/m। ঠিক আছে, এটা হচ্ছে স্থলে মানে এই যে স্বাভাবিকভাবে চাপ, যেটা পানিতে না এমনিতে চাপ, যেটা চাপ P = F/a। ঠিক আছে, সো এটা পাইলাম আমরা, চাপ P = F/a। এখানে কোনটা কি? P হচ্ছে চাপ, এফ হচ্ছে ভাইয়া বল। এইভাবে লিখবা, ডিটেলস এমসিকিউ গুলা মানে সূত্রগুলা লিখবা। এফ হচ্ছে বল, এ হচ্ছে ভাইয়া ক্ষেত্রফল, এ হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এককগুলা লিখি। দেখো, বলের একক কি ভাইয়া? বলের একক কি? বলের একক হচ্ছে মিটার স্কয়ার। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, কি বলে মিটার স্কয়ার। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। ঠিক আছে, আর চাপের একক হচ্ছে প্যাসকেল। চাপের একক কি? এটার একক হচ্ছে প্যাসকেল। একক হচ্ছে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, যেটা ইচ্ছা দিতে পারো। বুঝছো? এই যে বল বাই ক্ষেত্রফল এখান থেকে আসে, এটা হচ্ছে আমাদের চাপের সূত্র। তো চাপের আরেকটা সূত্র আছে, পানিতে যদি চাপ বের করতে বলে। ঠিক আছে, পানিতে চাপ P = বলো কি ভাইয়া? H/ρg। পানিতে চাপ P = H/ρg। H হচ্ছে ওই যে গভীরতা, কতটুকু গভীরে চাপ বের করতেছে ওইটা গভীরতা। র হচ্ছে ভাইয়া কি ভাইয়া? ঘনত্ব। র হচ্ছে ঘনত্ব। এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। জি কি ভাইয়া? জি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, সো বুঝতেছি আমরা গভীরতার একক কি, জাস্ট এটা তো মিটারই, বুঝতেছো, এখানে না বোঝার কোনো কিছু না। গভীরতা মানে কি? কত মিটার গভীরে যাইতেছে ওইটা। সো গভীরতার একক হচ্ছে মিটার, ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এবং অভিকর্ষজ ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের পানিতে চাপ। এরপরে বলের সূত্র কি ভাইয়া? বল, দেখো অনেক সময় বল বের করতে হলে বল F = mg জানি আমরা। পানিতে যদি বলে দিলে বল F = H/ρg, এটা ইউজ করতে পারবো। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? পানিতে বা হচ্ছে তরল কোনো জিনিসের মধ্যে যদি বলে বল বের করার জন্য, এটা ইউজ করবো। ঠিক আছে, এরপরে আসো ঘনত্ব সূত্র। এরপরে কি ভাইয়া? ঘনত্ব। দেখো, ঘনত্ব সূত্র কি? ঘনত্বকে র দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্ব ρ = m/b। ঘনত্ব ρ = কি ভাইয়া? m/b। m/b মানে বর বাই আয়তন। সো এটা থেকে ঘনত্বের একক আসে এগুলা। এটা থেকে ঘনত্বের একক কি পাবা? দেখো, এম মানে কি? এম মানে হচ্ছে তোমার ওই যে কি বুঝাই দিয়েছে, m/b মানে বর। বরের একক কি? কেজি। তো বরের একক যদি কেজি হয়, বি হচ্ছে আয়তন, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। সো এটা যদি হিসাব করো কি আসবে? দেখো, কেজি উপরে আছে, ঠিক আছে, মিটার কিউব উপরে উঠলে আসবে মিটার ইনভার্স 3, এরকম না? তো এইটা দেখি আসে হচ্ছে আমাদের, এটার একক হচ্ছে কেজি পার মিটার কিউব। কি ভাইয়া? কেজি পার মিটার কিউব। এইভাবে ঘনত্বের একক আসছে। আর বিটা হচ্ছে জাস্ট আয়তন, মনে রাখো। আর এম হচ্ছে ভর। এম কি ভাইয়া? এম হচ্ছে আমাদের ভর। সো এতটুকু যদি আমরা জানি, এই যে আমরা A4 সাইজ পেপারে লিখছি, মনে করি এটা হচ্ছে আমাদের A4 সাইজ পেপার, এটা A4 সাইজ পেপারে এই ডিটেইলস গুলো হচ্ছে আমরা লিখছি। ঘনত্ব ρ = m/b, এককটা একক লিখছি। সো এটা থেকে দেখো, জাস্ট আর গুণন করলে আমরা পাবো ভর m = দেখো, আর গুণন করলে আমরা পাবো ভর m = ρ × b। ঠিক আছে, ঘনত্ব ইনটু আয়তন, এটা হচ্ছে আমাদের ভরের সূত্র। ভর m = ρ × b। ঠিক আছে, সো এটা দিয়ে হচ্ছে তুমি ভর বের করতে পারবা। বর, অনেক সময় বর বের করতে বলতে পারে। ঠিক আছে, এরপরে আসো প্লবতা। প্লবতার সূত্র কি ভাইয়া? প্লবতা F সমান, দেখো F সমান প্লবতা, F সমান হচ্ছে b/ρ। আচ্ছা, F না দিয়ে আমরা W লিখি। ঠিক আছে, তো প্লবতা সমান যা ইচ্ছা প্রকাশ করতে পারি হচ্ছে, আমি প্লবতাকে বাংলায় লিখে নিলে পেছকে যাবা b/ρ। ঠিক আছে, প্লবতা b/ρ। প্লবতা কি? প্লবতা হচ্ছে মনে করো, আচ্ছা এমসিকিউতে এত ডিটেইলস বলে সময় নষ্ট করার প্রয়োজন না, তারপরে বলি। প্লবতা হচ্ছে মনে করো তুমি কোনো বস্তুকে পানিতে ডুবাইছো, ডুবানোর ফলে কি হয়? এই বস্তুর উপর পানির তলদেশ থেকে এটার উপর ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়েট হয়। ঠিক আছে, মানে লব্ধি বল ক্রিয়েট হয়, ওইটা হচ্ছে প্লবতা। ঠিক আছে, এবং যতটুকু আয়তন ডুবে তাকে, ওই আয়তনটা হচ্ছে আমাদের AB।
র হচ্ছে যে তরলে ডুবাইছো ওই তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সো এতটুকু জানলে আমরা অর্ধেক এমসিকিউ ভালো করে সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। এরপরে আরো অনেক আছে আমরা পড়বো, তারপরে আরো কয়েকটা পড়ে যাই। লাইক বল বৃদ্ধিকরণ নীতি, তোমরা মনে করো ওই যে বলবে তোমরা পড়ছো মোটামুটি পিস্টনের যে ম্যাথগুলো, ওইখানে সূত্র হচ্ছে তোমার F1/F2 ইজিক্যাল টু A1/A2। এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের বল বৃদ্ধিকরণ নীতি। পিস্টনের যে ম্যাথগুলো আছে এগুলো এই সূত্রতে তুমি সলভ করবে। F1/F2 ইজিক্যাল টু A1/A2, এটা হচ্ছে কি ভাইয়া? ওই যে বল বৃদ্ধিকরণ নীতি, এটা প্যাসকেলের সূত্র থেকে আসছে, বল বৃদ্ধিকরণ নীতি, বুঝছি? ওকে, সো এটার মধ্যে আরো অনেক সূত্র পাবা, লাইক কাজ W সমান F1L1, এটা হচ্ছে পিস্টনের। তো সো এই সূত্রগুলা কেমনে কি ভাই হচ্ছে বুঝাবো নাকি এখনই বুঝাই দিব? লাইক পিস্টন তোমরা জানো, এই যে মনে করো এখানে হচ্ছে আমি F1 বল প্রয়োগ করছি, এটার ক্ষেত্রে হল মনে করো A1, এখানে F2 বল ঊর্ধ্বমুখী বল ক্রিয়েট হয়েছে, এই F1 বলের জন্য এটার বল যদি A2 হয়, এটা থেকে সূত্র হচ্ছে F1/F2 সমান A1/A2। এটার মধ্যে মনে করো আমাদের জল আছে, ঠিক আছে, তাই এখানে আছে। এইবার এখানে মনে করো হচ্ছে আমাদের ওই যে কি বলে পিস্টনের যে মুখ, যেটা মনে করতে পারো ওইটা। সো আমি এটাতে যে বল ক্রিয়েট করছি, এটাতে বল প্রয়োগ করছি, করার ফলে এটা এই অবস্থানে ছিল, এটা দেখে মনে করো একটু নিচে নামছে, একটু নিচে নেমে এই অবস্থানে চলে আসে। তাহলে এটার মধ্যে এই কতটুকু নিচে নামছে ভাইয়া? এই পরিমাণ নিচে নামছে, তো এক্স পরিমাণ নিচে নাইমা এই জায়গায় চলে আসছে। এরকম অবস্থানে তুমি F1 বল প্রয়োগের জন্য সে যদি এখানে এক্স পরিমাণ নাই, এটাকে হচ্ছে আমরা ধরি L1 পরিমাণ নিচে নামছে, তাইলে হচ্ছে ওইটার কৃতকাজের সূত্র হচ্ছে W1 F1L1 অথবা W2 F2L2, মানে ওই পাশেরটার জন্য W F2L2। সো এইগুলা খুব বেশি এখন ইম্পর্টেন্ট না, এগুলা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন যে দুইটা লিখলাম, তুমি হচ্ছে এতটুকু শিখো, তুমি হচ্ছে ভাইয়া সূত্র এই যে এইগুলা করেছি না, এতগুলা জাস্ট একবার বুঝো এখানে কি কি বলছে, দেন হচ্ছে আমরা এমসিকিউ সলভে আসি। এখন দুমায় পারবা, আসো আমরা জাস্ট সলভটা শুরু করি। এখন হচ্ছে আমরা মেইন গেমে ঢুকছি। আগে হচ্ছে আমরা সূত্রগুলা লিখেছি, ওইগুলা তোমরা খাতায় জাস্ট নোট করবা, নাথিং এলস। এবার দেখো আমাদের কত দ্রুত এমসিকিউ গুলা শেষ হয়। দেখো বলছে 20 সেন্টিমিটার কিউব আয়তনের, 20 সেন্টিমিটার কিউব আয়তনের পানির ভর কত? আচ্ছা, পানির ভর বের করতে বলছে, ভর মানে m ইজিক্যাল টু b ইনটু রো পাইছি, দেখো, বা রো ইনটু বি, যা ইচ্ছা লিখতে পারো। যে m ইজিক্যাল টু কি পাইছি? রো ইনটু বি বা বি ইনটু রো, যা ইচ্ছা লিখতে পারো, বি ইনটু রো লিখো, তাহলে সুন্দর দেখে। বি ইনটু রো, আয়তন ইনটু ঘনত্ব, একই কথা, রো ইনটু বি আর বি ইনটু রো একই কথা। সো পানির 20 সেন্টিমিটার কিউব আয়তনের পানির ভর বের করতে হচ্ছে। সো পানির ঘনত্ব হচ্ছে আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, এগুলো তো জানা লাগবে হালকা পাতলা। তো m ইজিক্যাল টু বি ইনটু রো, বি হচ্ছে 20 সেন্টিমিটার কিউব। তো এটাকে যদি তুমি পানি ওকে, এম সমান কি? বি ইনটু রো। সো 20 সেন্টিমিটার কিউব আয়তনের পানির ভর কত? তো এখানে যে আমাদের এটা দিছে, এটা কিসে দিছে? সেন্টিমিটার কিউবে। তো এটাকে আমাদের মিটার কিউবে নিতে হবে। কিসে নিতে হবে ভাইয়া? মিটার কিউবে। সো মিটার কিউবে আমরা কেমনে নিতে পারি? দেখো, 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10⁻6 মিটার কিউব, বুঝছি? ওকে, সো আমরা 20 সেন্টিমিটার কিউব মানে হবে 20 × 10⁻6 মিটার কিউব। সো এখানে বি আয়তন পেয়েছি 20 × 10⁻6 মিটার কিউব, র হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। সো এখান থেকে যে আনসারটা আসবে হচ্ছে আমাদের কেজিতে। সো দেখি কি আনসার আসে। 20 × 10⁻6 × 1000, তো এটা আসছে কত জানো? 0.02 কেজি। তো কেজিতে এখানে সবগুলা গ্রামে দিচ্ছে, আমরা যদি গ্রামে নিতে চাই তাহলে এটার সাথে 1000 গুণ দিব। কেজি থেকে গ্রামে নিতে চাইলে 1 কেজি সমান 1000 গ্রাম না, তো 1000 দিয়ে গুণ দেও, এটা আসতেছে 20 গ্রাম। কত গ্রাম আসতেছে? 20 গ্রাম। তো এটা আনসার কোনটা ভাইয়া? এই যে এটা 20 গ্রাম, এটা হচ্ছে আনসার। এবারে আসো, এটা কঠিন মনে হইতেছে, বাট পানির ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, এটা বেশি পেঁচানো হয়ে গেছে। যেগুলা মনে করো আমরা আননোন, ওইগুলোর জন্য এইভাবে করলাম, বাট পানির ক্ষেত্রে আমরা ইজিলি জানি। দেখো 1 সেন্টিমিটার কিউব পানির ভর, এটা আমরা এমনিতেই জানি, মুখস্থ 1 গ্রাম, অথবা 1 মিটার কিউব পানির ভর 1 কেজি, 1000 কেজি, এগুলা মুখস্থ। 1 সেন্টিমিটার কিউব পানির ভর 1 গ্রাম,
আর 1 মিটার কিউব পানির ভর 1000 কেজি, তাহলে 1 সেন্টিমিটার কিউব পানির ভর যদি 1 গ্রাম হয় তাহলে 20 সেন্টিমিটার কিউব পানির ভর কত হবে? 20 গ্রাম না? অবশ্যই। তো এইভাবে 2 লাইনে আনসার হয়ে যেত, ঠিক আছে? তো এইভাবে এটা করতে পারো, পানির গুলা বেসিক্যালি এত পেছানো লাগবে না, ঠিক আছে? আমাদের অ্যাডভান্স মেথডের যে পানির বোতল আসছে, তোমরা তো দেখছো এগুলা নাকি? গলায় বেশি সমস্যা করতেছে। যাই হোক, এই বোতলগুলা স্মার্ট ওয়াটার বোতল, এটাতে আবার টেম্পারেচারও দেখা যায়, 24 ডিগ্রি সেলসিয়াস দেখাইতেছে। এগুলা কারা কারা চাও একটু কমেন্ট করিও, তাহলে একটা কন্টেস্ট দিব নে, একটা কন্টেস্ট দিব, যেটাতে উইন হইলে আমরা দিয়ে দিব তোমাদের বোতল একটা। যাই হোক, বলছে সমুদ্রে 210 মিটার গভীরতায় চাপের পরিমাণ কোনটি? সমুদ্রে পানির ঘনত্ব দিয়ে দিছে। দেখো বলছি পানির গভীরতায় চাপ P = H ρ g, ফার্স্টের দিকে লিখে দিছি। দেখো গভীরতায়, পানির গভীরতায় চাপ P = H ρ g। সমুদ্রে কত মিটার গভীরতায়? 210 মিটার। 210 মিটার। র হচ্ছে পানির ঘনত্ব, এই যে 1025 সমুদ্রের পানির ঘনত্ব, ঠিক আছে? জি এর মান 9.8, এটা হিসাব করে যেটা পাবা ওইটা হচ্ছে আনসার। মনে রাখবা এইভাবে। এখন আমরা দ্রুত সলভ করব। দেখো এটা কত আসছে? 2.1094 ইন্টু 10⁻6 প্যাসকেল। এটা কিসে আসছে ভালো করে বুঝো, এটা হচ্ছে প্যাসকেলে, এটা হচ্ছে প্যাসকেলে। বাট আমরা জানি এটা কিসে আসছে? প্যাসকেলে। বাট এখানে আনসার দেওয়া অ্যাটমসফিয়ারে। সো এই জিনিসটা জানতে হবে, 1 অ্যাটমসফিয়ার সমান 1.05 101 300, ওকে 1.01, এটা 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল, এটা হচ্ছে সূত্র। মানে 1 অ্যাটমসফিয়ার সমান 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল বা 101 325 প্যাসকেল। যাই হোক, এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল। সো আমার আনসার আসে প্যাসকেলে, বাট এখানে দেওয়া আনসার অ্যাটমসফিয়ারে। সো এটাকে হচ্ছে আমরা অ্যাটমসফিয়ারে নিব। তো 2.109 ইন্টু 10⁶ প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে নিতে হলে কি করা লাগবে? দেখো 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল, তো প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে নিতে চাইলে এটা দিয়ে জাস্ট ভাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা ভাগ দাও, কত আসে দেখো। 1.01 ইন্টু 10⁵। তো এটা কত আসছে জানো? 20.88 অ্যাটমসফিয়ার আছে এখানে, এই যে কাছাকাছি কোনটা, এটা। সো এটাই আনসার, বুঝছি? জাস্ট আমার সূত্র স্বাভাবিক মতে করছি, জাস্ট আমি এককটা চেঞ্জ করছি। 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল, এটা মুখস্থ করা লাগবে। নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করলে চাপ কত গুণ বাড়বে? ভালো করে বুঝো। আমরা জানি চাপ P = H ρ g। সো দেখো এই যে এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, নির্দিষ্ট ঘনত্বের তরল, দ্যাট মিন্স এই রটা হচ্ছে কনস্ট্যান্ট, ঘনত্ব সেম, জিটা এমনিতে কনস্ট্যান্ট থাকে, তাহলে চাপটা দেখো কিসের সমানুপাতিক? এই যে ঘনত্বের সমানুপাতিক না? চাপ গভীরতার সমানুপাতিক। চাপ কি ভাইয়া? গভীরতার সমানুপাতিক। তো তুমি নির্দিষ্ট তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করছো, আগে ছিল 3 মিটার, এখন করছো 9 মিটার। কয় গুণ বাড়াইছো? ভালো করে বুঝো, কয় গুণ বাড়াইছো? 3 গুণ বাড়াইছো না? কয় গুণ বাড়াইছো? 3 মিটার থেকে 9 মিটার করছো, দ্যাট মিন্স 3 গুণ গভীরতা বাড়াই দিছো। তাহলে চাপ কত গুণ বাড়বে? যেহেতু পি সমানুপাতিক গভীরতা, দ্যাট মিন্স চাপও 3 গুণ বাড়বে। কয় গুণ বাড়বে? 3 গুণ বাড়বে, ঠিক আছে? গভীরতা 3 গুণ বাড়াও, চাপ 3 গুণ বাড়বে। গভীরতা 10 গুণ বাড়াও, চাপও 10 গুণ বাড়বে। চাপের মাত্রা কোনটি? দেখো চাপের মাত্রা কোনটি বলছে, ভালো দেখো। চাপ P = F/A। একক কি কি পাইছে ভাইয়া? একক পাইছে হচ্ছে প্যাসকেল, এবং আরেকটা একক আছে, দেখো আরেকটা একক আছে। এই এফ এর একক কি ভাইয়া? এফ এর একক নিউটন, এর একক কি? মিটার স্কয়ার। সেটা দেখে পাইলাম আমরা নিউটন পার মিটার স্কয়ার। কি পাইলাম? নিউটন পার মিটার স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের চাপের মেইন একক আর কি, নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে একক। আমাদের বলছে চাপের মাত্রা বের করতে। সো আমরা নিউটনটাকে হচ্ছে আমরা ইয়ে করব, ঠিক আছে? নিউটন মানে কি আমরা জানি, নিউটন মানে হচ্ছে ভাইয়া কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তোমরা জানো। দেখো বল F = বলের একক নিউটন না? তাহলে বল F = m এ থাকে, m মানে হচ্ছে কেজি, ঠিক আছে? আর ত্বরণ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। সো দেখো মিলাইলে কি আসে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই মানে নিউটন। সো আমাদের এই যে নিউটন দেওয়া নাই, নিউটন মানে হচ্ছে ভাইয়া কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে আছে মিটার ইনভার্স 2। ভালো করে বুঝো। সো এখান থেকে পাইতেছি কেজি, মিটার আর মিটার ইনভার্স 2 হিসাব করলে থাকবে মিটার ইনভার্স 1, আর এখানে সেকেন্ড স্কয়ার আছে। সো এইটা আসছে একক। এইটাকে ভাঙাইলে দেখো ভালো করে বুঝো, চাপকে ভালো করে ভাঙাইলে একক আসতেছে এইটা। চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, নিউটনের জায়গায় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বসাইলে
কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার আসতেছে। সো এটাকে মাত্রায় নাও, এটা তো আসছে একক, এটা আসছে একক। তো এটাকে মাত্রায় প্রকাশ করলে দেখো কেজি মানে কি ভর, ভরের মাত্রা এম, ম্যাস এম, মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এল দিয়ে কি বোঝায় লেংথ, তো এল ইনভার্স 1 আছে, ইনভার্স 1 দিলাম। এস হচ্ছে সময়, সময়ের মাত্রা টি, টাইম, টাইমের মাত্রা কি ভাই টি, এখানে ইনভার্স 2 আছে, ইনভার্স 2। সো এম পার এল পার টি স্কয়ার, এটাই হচ্ছে চাপের মাত্রা, এম পার এল পার টি স্কয়ার, এই যে এটা। সো এটা কিন্তু আমরা কি মুখস্থ কোনো কিছু বসাইছি না, যা করছি হিসাব মতো করছি। সো যে কোনো একক আসুক না কেন আমরা এইভাবে কনভার্ট করতে পারবো যে কোনোটা, ঠিক আছে। তো চাপের মাত্রা কি পাইলাম ভাই, এম পার এল পার টি স্কয়ার। এটা এই বছর পরীক্ষায় আসতে পারে, চট্টগ্রাম বোর্ড 22 একবার আসছিল, বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে আমার কাছে। এই বছর তোমরা ভালো করে এটা শিখে যাইও। 5 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 2 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে চাপ কত? দেখো জাস্ট চাপ বলছে, বল আর ক্ষেত্রফল দেওয়া আছে, চাপ পি ইকুয়াল টু কি ভাই এফ বাই এ, চাপ পি ইকুয়াল টু এফ বাই এ, বল 2 নিউটন, ক্ষেত্রফল বলছে 5 সেন্টিমিটার স্কয়ার। এই যেখানে সমস্যা আছে এটাকে মিটার স্কয়ার নিতে হবে। 1 সেন্টিমিটার স্কয়ার সমান 10 ইনভার্স 4 মিটার স্কয়ার, আবার 1 সেন্টিমিটার কিউব সমান 10 ইনভার্স 6 মিটার কিউব, এটা মনে রাখো। আবার 1 সেন্টিমিটার যদি থাকে 10 ইনভার্স 2 মিটার, পাইছি। 1 সেন্টিমিটার সমান 10 ইনভার্স 2 মিটার, 1 সেন্টিমিটার স্কয়ার সমান 10 ইনভার্স 4 মিটার স্কয়ার, 1 সেন্টিমিটার কিউব সমান 10 ইনভার্স 6 মিটার কিউব। এই যে এটাতে বেশি চম্বক আমার মাইক্রোফোনে, মাইক্রোফোন দুইটা লাগাইছি কেন তোমরা জানো? মাইক্রোফোন দুইটা লাগাইছি, সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এমন লাগছে এটা বেরিয়ে হইতেছে। ওকে, মাইক্রোফোন দুইটা লাগাইছি কেন, কজ আমি এটা নতুন কিনছি তো সেটিং এখনো শিখি নাই। একটা মাইক্রোফোনে ইয়ে করলে, একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করলে তোমার ইয়ে হয়ে যায়, কি বলে, একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করলে এক কানে সাউন্ড শোনা যায় আর এক কানে শোনা যায় না, এজন্য হচ্ছে দুইটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি, ঠিক আছে। এখানে চুম্বক তাকে একটার সাথে আরেকটা হচ্ছে মানে অ্যাটাচ হয়ে যাইতেছে, এটা সমস্যা হতেছে। যাই হোক, চুম্বকের মোটামুটি পাওয়ার আছে দেখলাম। ওকে, তো 5 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর 2 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হয়েছে। আচ্ছা, সো 1 সেন্টিমিটার স্কয়ার সমান 10 ইনভার্স 4 মিটার স্কয়ার, এটা পাইছি। তো আমাদের এখানে আছে 5 সেন্টিমিটার স্কয়ার, অবশ্যই আমরা চাপ বের করব, বাট আমার এটাকে তো মিটার স্কয়ার নিতে হবে। সেন্টিমিটার স্কয়ারের যদি মিটার স্কয়ারে নাও 10 ইনভার্স 4 দ্বারা গুণ দিব, এটা পাইছে হচ্ছে আমাদের কি বলে ক্ষেত্রফল। তাইলে বল পাইছি 2 নিউটন, ক্ষেত্রফল পাইছি 5 ইনটু 10 ইনভার্স 4 মিটার স্কয়ার। তো এটা হিসাব করো কত আসে। সো এটা হিসাব করলে আসতেছে 4000, কত আসছে 4000 প্যাসকেল। কত আসছে ভাইয়া 4000 প্যাসকেল, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, জুতা পায়ে কোনো মহিলার বর 50 কেজি, ঠিক আছে। জুতার তলার ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কয়ার হলে চাপ কত হবে? ভালো করে বুঝো, একটা মহিলা জুতা পায়ে দাঁড়িয়ে আছে, তার দুইটা জুতার মানে জুতার ক্ষেত্রফল বলছে, মানে এখানে টোটাল জুতার তলার ক্ষেত্রফল মানে তার দুই পায়ের জুতারই বলছে, আলাদা করে বলে নাই যেহেতু। তো জুতার তলার ক্ষেত্রফল, দুইটা জুতা মিলে তলার ক্ষেত্রফল আসছে 200 সেন্টিমিটার স্কয়ার। সো বেটির ওজন যতটুকু, একজন মহিলা বলছে, আমি বেটি কেন বলতেছি, যাই হোক। সো মহিলার ওজন যতটুকু, তার ওজন অনুযায়ী সে ফোর্স বা বল সে মাটিতে দিতেছে, ঠিক আছে। সো ওইটার জন্য চাপ কত হবে এটা আমরা বের করবো, ঠিক আছে। সো আমরা পাইছি চাপ P ইকুয়াল টু F বাই M। তো আমাদের কিন্তু সরাসরি F দেওয়া নাই, এখানে বর দেওয়া আছে, M দেওয়া আছে, তাহলে F সমান M, যে এটা তো আমরা জানি, ঠিক আছে। তো M হচ্ছে 50 কেজি, জির মান 9.8, এটা থেকে কিন্তু তুমি F পেয়ে যাবা। কত পাও? 50 ইন্টু 9.8, ঠিক আছে। তো এটা আসতেছে 490 নিউটন, ঠিক আছে ভাইয়া। তো দেখো এখানে F আসছে 490 নিউটন এবং ক্ষেত্রফল কত 200 সেন্টিমিটার স্কয়ার, মানে 200 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কয়ার, ঠিক আছে। তো 200 ইন্টু 10 ইনভার্স 4 মিটার, এটা হিসাব করলে তুমি হচ্ছে কি পেয়ে যাবা, ওই যে চাপটা পেয়ে যাবা। তো এটা আসতেছে আমাদের 245,000 বা ইঞ্জিনিয়ারিং মোডে লিখি যেহেতু আনসার এইভাবে দেওয়া। তো এটা আমাদের আনসার আসতেছে এখান থেকে 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল আছে, 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল, এই যে এখানে আছে, এটা আছে, ঠিক আছে। পেরেকের অগ্রভাগ সূচালো হয় কেন? এই যে ভালো করে একটা জিনিস দেখো, চাপ P ইকুয়াল টু F বাই A। সো এখান থেকে পাইছি আমরা চাপ, দেখো বলের
ক্ষেত্রফল কনস্ট্যান্ট থাকলে চাপ বলের সমানুপাতিক, আবার বল কনস্ট্যান্ট থাকলে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। সো কোনো বস্তুর ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হবে, আবার ক্ষেত্রফল যদি কম হয় চাপ বেশি হবে, এটা মনে রাখো, ঠিক আছে? তাহলে পেরেকের অগ্রভাগ সূচালো হয় কেন? সূচালো মানে কি? ক্ষেত্রফল কম হয়, সূচালো করা হয়, ক্ষেত্রফল কমানো হয় কেন? চাপ বাড়ানোর জন্য, ঠিক আছে? বল বাড়ানোর জন্য না। বলের সাথে এই অগ্রভাগ সূচানো মানে বলের সাথে ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নাই, চাপ বাড়ানোর জন্য। চাপ P = F/A, ঠিক আছে? চাপ P = F/A, ঠিক আছে? তো বলের সাথে দেখো, বল F = ma, বলের সাথে বর আর ত্বরণের সম্পর্ক আছে, ঠিক আছে? বাট বলের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক নাই। যান্ত্রিক সুবিধা বেশি পাওয়ার জন্য অবশ্যই, বিকজ আমি যদি পেরেকের অগ্রভাগ সূচালো করি চাপ বেশি আসবে, এটাতে অল্প ঠুকা দিলে হচ্ছে দেয়ালে ঢুকে যাবে, ঠিক আছে? এজন্য এখানে যান্ত্রিক সুবিধা আমরা বেশি পাবো। সো আনসার হচ্ছে 1/3। আনসার কি ভাইয়া? 1/3। আশা করি বুঝতে পারছি। নিউটন পার মিটার স্কয়ার, এটা কার একক জানো? নিউটন পার মিটার স্কয়ার চাপের একক। পীড়ন এখনো পড়ি নাই। পীড়নকে হচ্ছে আমরা এইভাবে লিখি, পীড়ন মানে হচ্ছে কি ভাইয়া? পীড়ন মানে হচ্ছে কি? পীড়ন মানেও সেম এইভাবে। পীড়নের সূত্র কি? পীড়ন মানে হচ্ছে আমাদের F/A, পীড়ন মানেও সেম F/A, ঠিক আছে? সো এটার একক হবে নিউটন পার মিটার স্কয়ার। আর চাপ তো এমনিতেই জানি নিউটন পার মিটার স্কয়ার। পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং মডুলাস যেগুলা, ওইগুলার এককও সেম। স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে হচ্ছে এটার সূত্র হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এটার সূত্র কি ভাই? এটার সূত্র হচ্ছে পীড়ন বাই বিকৃতি। ভালো করে বুঝো, স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র কি? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। সো আমরা জানি পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার, আর বিকৃতির একক নাই, বিকৃতির কোনো একক নাই। দ্যাট মিন্স স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতির একক নাই কেন? এটা সামনে পড়বো, ঠিক আছে? এখনো বিকৃতি পড়ি নাই যেহেতু। সো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কয়ার আসতেছে। সো এখানে তিনটার এককই নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? ওকে, এরপরে আসো, নিচের কোনটির ঘনত্ব বেশি? ভাইয়া বলি, ঘনত্ব হচ্ছে কার বেশি? একক আয়তনের ঘনত্ব ρ = m/v, ভালো করে বুঝো, ঘনত্ব ρ = m/v। সো আয়তনের তুলনায় যার ভর বেশি থাকে এটারই ঘনত্ব বেশি। এমনিতেই আমরা জানি কিছু, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? কেজি পার মিটার কিউব হইলে এইটা 1000, গ্রাম পার সিসিতে হইলে 1000 গ্রাম পার সিসি না। তো আমরা জানি 1 গ্রাম পার সিসি সমান 1000 কেজি পার মিটার কিউব। যদিও এগুলার কনভার্টের সূত্র আছে, এখন জাস্ট এইভাবে মনে রাখো এমসিকিউর ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, তো পানির ঘনত্ব 1 গ্রাম পার সিসি অথবা 1000 কেজি পার মিটার কিউব ধরতে পারো। লোহার ঘনত্ব 7800 কেজি পার মিটার কিউব। সোনার ঘনত্ব 19300 কেজি পার মিটার কিউব। এগুলো হচ্ছে অনেকটা মুখস্থ, ঠিক আছে? বই এগুলো হুবহু দেওয়া আছে। বাতাসের ঘনত্ব মেবি অনেক কম, বাতাসের ঘনত্বটা হচ্ছে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, ঠিক আছে? কাচের ঘনত্ব 2600 মনে রাখবা। দেন হচ্ছে কর্কের ঘনত্ব 0.25, এটাও মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, মানে একে গ্রাম পার সিসিতে দাও আর কি। সো কাচের ঘনত্ব 2600, কর্কের ঘনত্ব হচ্ছে 250, বাতাসের ঘনত্ব 0.00197 গ্রাম পার সিসি। আমি ভুলে গেছি এটা। তো এই তিনটা আমার মনে আছে। সো এই তিনটা অনুযায়ী বাতাস এমনিতে হালকা দেখা জানি আমরা। সো কোনটা ঘনত্ব বেশি? অবশ্যই সোনার ঘনত্ব বেশি, সোনার ঘনত্ব বেশি দেখতেছি। মানবদেহের ঘনত্ব সবচেয়ে ইম্পর্টেন্ট। মানবদেহের ঘনত্ব কিন্তু 995 কেজি পার মিটার কিউব, মনে রাখবা। মানবদেহের ঘনত্ব কি? মানবদেহের ঘনত্ব 950 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? মানবদেহের ঘনত্ব কি ভাইয়া? 950 কেজি পার মিটার কিউব। এই 1020 হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব 1000 পজিশনের ক্ষেত্রে। সো মানবদেহের ঘনত্ব 995, ভালো করে মনে রাখো। দ্যাট মিন্স মানুষের ঘনত্ব পানি থেকে কম। মানুষ যদি পানিতে এমনিতে এইভাবে বেঁচে থাকে, যেই পানির ঘনত্ব 1000 থাকবে ওই পানিতে মানুষ বাঁচবে, ঠিক আছে? সমুদ্রের পানির ঘনত্ব 1025, সমুদ্রের পানিতে মানুষ সেইটা বাঁচবে, ডুববে না। জাস্ট এইভাবে যদি থাকে, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ করে থাকতে পারে তাহলে সে অবশ্যই বাঁচবে, সাঁতার না জানলেও, ঠিক আছে? মানবদেহের ঘনত্ব 995। ঘনত্বের একক কোনটা? কেজি পার মিটার কিউব। এটা এমনিতেই দেখাই দিছে আগে, আর দেখানোর প্রয়োজন নাই। ρ = m/v, m এর একক কেজি, ঠিক আছে? m এর একক কি ভাই? m এর একক কেজি, b এর একক হচ্ছে মিটার কিউব। সো মাঝখানে আছে কেজি, মিটার কিউব উপরে উঠলে মিটার ইনভার্স 3 হয়ে যাবে। সো কেজি পার মিটার কিউব আসতেছে, ঠিক আছে? বর একই হলে নিচের কোন পদার্থটির আয়তন বেশি হবে? দেখো, বর একই হইলেও আয়তন কোনটার বেশি হবে? দেখো, ρ = ঘনত্ব, ρ = m/v।
সেখান থেকে আয়তন পাইতেছে আয়তন বি ইকুয়াল টু এম বাই রো। ভালো করে বুঝো। তো বর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক। বর যদি কনস্ট্যান্ট থাকে, দেখো কি পাইলাম, বর যদি কনস্ট্যান্ট থাকে, বর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস যার ঘনত্ব বেশি তার আয়তন কম, যার ঘনত্ব কম তার আয়তন বেশি। ঠিক আছে? সো বর একই হলে কোন পদার্থটির আয়তন বেশি হবে? আয়তন বেশি হবে যার ঘনত্ব কম। অবশ্যই বুঝতেছো? এই যে এই জিনিসগুলাই যদি ক্লিয়ার হয়ে যাও, জীবনে এমসিকিউতে পেরা খাবা না। বর একই হলে কোনটার আয়তন বেশি হবে? যার ঘনত্ব কম হবে তার আয়তন বেশি হবে। সো এখানের মধ্যে ঘনত্ব কম কোনটার? কাঠ, কাঁচ, পারদ। পারদের ঘনত্ব 13,600, পানির 1000, কাচের হচ্ছে 2,600। ঠিক আছে? কাঠের একক ঘনত্ব অ্যারাউন্ড 400 থেকে 500। তো কোনটার ঘনত্ব কম? কাঠের ঘনত্ব কম। কোনটার ঘনত্ব কম? কাঠের ঘনত্ব কম। ঠিক আছে? কোনটার ঘনত্ব কম? কাঠের ঘনত্ব কম। দ্যাটস ওয়াই কোনটা আয়তন বেশি হবে? কাঠের আয়তন বেশি হবে। তো সেম বর হলে আয়তন বেশি হবে যার ঘনত্ব কম তারটা। সেম বর হলে আয়তন কার বেশি হবে? যার ঘনত্ব কম তারটা। ঠিক আছে? 0.5 মিটার কিউব আয়তনের একটা বস্তুর ভর 10 কেজি হলে ঘনত্ব কত? ভাইয়া ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই বি। ইজি। ভর 10 কেজি, আয়তন কত? 0.5 মিটার কিউব। 0.5 মিটার কিউব এটা বসে নিতে পাইয়া যাইতেছে। ঠিক আছে? তো 10 ভাগ 0.5 এটা আসতেছে হচ্ছে আমাদের 20 মেবি। কত আসতেছে? 20 কেজি পার মিটার কিউব। কত? 20 কেজি পার মিটার কিউব। ঠিক আছে? এরপরে আসো, একটা পুকুরের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 15 মিটার। এতে 2 মিটার গভীর পানি থাকলে পানির ভর কত বের করতে হচ্ছে? দেখো, পানির আয়তন জানলেই তুমি পানির ভর বের করে ফেলতে পারবা। পানির আয়তন জানলেই পানির ভর বের করে ফেলতে পারবা। পানির গুলো একদম ইজি। অথবা ভর এম ইজ ইকুয়াল টু বি ইনটু রো, এই সূত্র যদি বসাও, পানির ঘনত্ব জানি, আয়তন জানলে, কত আয়তনের পানি আছে ওইটা জানলে কিন্তু পানির ভর বের করা যাইতেছে। একটা পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা দেওয়া আছে, তাইলে আয়তন বি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আয়তন বি ইনটু বি সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন সমান দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এইগুলো তো আমরা জানি। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, গভীরতা 2 মিটার। উচ্চতার গভীরতা একই জিনিস। ঠিক আছে? এটা 15 মনে রেখো। তো এটা আসতেছে আমাদের 750 মিটার কিউব। এটা আসছে আমাদের কি ভাই? আয়তন। 750 মিটার কিউব আয়তন আসছে, 750 মিটার কিউব। তাহলে পানির ভর কত? 750 মিটার কিউব যদি আয়তন হয় আর পানির ঘনত্ব জানি আমরা 1000, তাইলে এখান থেকে ভর বের করে ফেলো 750 ইন্টু 1000। তো এটা আসবে হচ্ছে আমাদের 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি। কোথায় আসছে? 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি। এইটা আনসার। সো ইজি। অথবা আমার ঘনত্ব এত মিটার কিউব আসছে, আমরা এইভাবেও করতে পারি যে 1 মিটার কিউব পানির ওজন হচ্ছে 1000 কেজি। সো ওইটা দেখো 750 মিটার কিউব পানির ওজন হবে 750 ইন্টু 1000। সেম ভাবে করলে আনসার সেম আসবে। ঠিক আছে? অনেকভাবে করা যায়। দেখো, একটা অসম বস্তুর আয়তন বলছে 3 সেন্টিমিটার কিউব, অভর এত গ্রাম হলে বস্তুর ঘনত্ব কত? আচ্ছা, সো দেখো, অসম বস্তুর আয়তন বলে দিছে, ভর বলে দিছে, আর কোনো কিছু লাগবে না। রো ইজ ইকুয়াল টু এম বাই বি। সো ভর হচ্ছে 10.3 গ্রাম। ভালো করে বুঝছো? সো এখানে দেখো, গ্রাম পার সেন্টিমিটার কিউবে আয়তন বের করা যায়। এটা গ্রামে আছে, ভালো করে বুঝছো, এটা গ্রামে আছে, এটা আছে সেন্টিমিটার কিউবে। সো কেজিতে তুমি যদি এটার আনসার যদি কেজি পার মিটার কিউবে বের করতে চাও, তাহলে অবশ্যই এটাকে কেজিতে নিতে হবে, এটাকে মিটার কিউবে নিতে হবে। বাট যেহেতু দেখতেছি দুইটাই গ্রাম আর সেন্টিমিটার কিউবে আছে, আমরা গ্রাম আর সেন্টিমিটার কিউব দিয়ে করে ফেলি। ভর আসছে 10.3 গ্রাম, ভালো করে বুঝো, এবং আয়তন হচ্ছে 30 সেন্টিমিটার কিউব। সো এখানের আনসার কি আসবে? গ্রাম পার সিসি। ঠিক আছে? গ্রাম পার সিসি মানে কি? গ্রাম ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব, ওইটা বুঝায় সেন্টিমিটার কিউব। সিসি মানে কি? সেন্টিমিটার কিউব। ঠিক আছে? সো এইটা যে বের করতেছি আমরা, এই ভর গ্রাম এককে ডিভাইডেড বাই আয়তন সেন্টিমিটার কিউব এককে, তাইলে এটা আমাদের কি আসবে? এই আনসারটা আসবে আমাদের গ্রাম পার সিসিতে। বুঝছি? আনসারটা কিসে আসবে? গ্রাম পার সিসিতে। সো একটু আনি, 10.3 ভাগ 3। সো এটার আনসার আসতেছে তোমার 3.433 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে? তো গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসি, যা ইচ্ছা বলতে পারো। সো এটা আসছে আমাদের গ্রাম পার সেন্টিমিটার কিউবে। বুঝছি? এবার কেজি পার মিটার কিউবে যদি নিতে চাই, তাহলে 1000 দিয়ে গুণ দেওয়া লাগবে। এই আনসারটাকে ভালো করে দেখো, 1 গ্রাম পার সিসি মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। মনে থাকবে, 1 গ্রাম পার সিসি মানে কি? 1000 কেজি পার মিটার কিউব। তো 3.43 এর সাথে 1000 গুণ দাও, কত আসবে ভাইয়া?
343 343 কেজি পার মিটার কিউব আসতেছে। তো কোনটা আনসার? 3.9 কেজি পার মিটার কিউব, এটা তো হবে না, হবে না। এটাতে বলছে 3.433 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব, একই কথা। এটার সাথে 1000 গুণ দেওয়া যেই কথা, 10 টু দি পাওয়ার 3 গুণ দেওয়া একই কথা। তারা এইভাবে রেখে দিছে আর কি, 3.433 ইন্টু 1000 মানে তো 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব, একই কথা। আনসার হচ্ছে 1 আর 3, বুঝছি? বলো পারবা না নাকি পারবা না? পারবা নাকি পারবা না বলো? অবশ্যই পারবা ইনশাআল্লাহ। এরপরে আসো, তিমি মাছ 2000 মিটার গভীরতায় গেলে তাকে কত অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে হবে? ভালো করে বুঝো, চাপ বের করতে বলছে, তা আবার তিমি মাছের। দ্যাট মিন্স তিমি মাছ থাকে সাগরে, পানিতে থাকলে ঘন চাপ এইচরোজি, পানিতে থাকলে চাপ এইচরোজি। এইচ হচ্ছে 2000 মিটার, সে 2000 মিটার গভীরতায় ঢুকতেছে। ওকে, এখানে যেহেতু পানির কোনো ঘনত্ব দেয় নাই, সমুদ্রে না যেখানেই ধরো পানির ঘনত্ব না দিলে তুমি হচ্ছে 1000 বসাইবা, ঠিক আছে? জি এর মান তো 9.8, সো এটা যদি হিসাব করো তো আনসারটা আসবে প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে, ঠিক আছে? সো এটা হিসাব করলে কত আসে ভাইয়া? 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 7 প্যাসকেল, এটা আসছে প্যাসকেলে। বাট তোমাকে অ্যাটমসফিয়ারে বের করতে হবে। অ্যাটমসফিয়ারে বের করা মানে কি, এই যে আনসারটা আসছে এটাকে যদি তুমি 101 325 অথবা 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল দ্বারা ভাগ দিয়ে দাও, এটা অ্যাটমসফিয়ারে চলে যাবে, ঠিক আছে? কারণ আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান 101 325 প্যাসকেল অথবা 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তো এটা আনসার আসতেছে 194.05 অ্যাটমসফিয়ার। 194.05 অ্যাটমসফিয়ার এটা আসছে, ঠিক আছে? আমার কাছে মনে হয় তারা এখানে কোনটা ইউজ করছে জানো? 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 না ইউজ করে, তারা ডিরেক্ট 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ইউজ করছে। সো অনেকে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেলও ইউজ করে 1 অ্যাটমসফিয়ার সমান, বুঝছো? সো তোমার কাছাকাছি আমাদের যে মান 194 আসছে ওটা দেখলেই বোঝা যায় 194 এর কাছাকাছি আনসার হচ্ছে 200, দ্যাট মিন্স এটাই আনসার হবে। এইভাবে করে দেখি, 1.96 10 টু দি পাওয়ার 7 ভাগ 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা আসছে 196 অ্যাটমসফিয়ার, বা কাছাকাছি হচ্ছে 200, তো 200 আনসার দিয়ে দিতে পারো, বুঝছো? বলো বুঝছি? ওকে, 1 সিসি কেরোসিনের ভর এত গ্রাম হলে কেরোসিনের 50 সেন্টিমিটার গভীরে চাপ কত? ভালো করে বুঝো, চাপ P = H ρ G। র জানি না, র কি জানি না, কজ এখানে কেরোসিনের ঘনত্ব দেওয়া হয় নাই, বাট বলছে 1 সিসি কেরোসিনের ভর 0.8 গ্রাম, ঠিক আছে? 1 সিসি মানে কি 1 সেন্টিমিটার কিউব, কেরোসিনের ভর 0.8 গ্রাম, তাহলে ঘনত্ব ρ = m/v না? m হচ্ছে 0.8 গ্রাম আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? সো এখান থেকে যে আনসার আসবে 0.8 সিসি, দ্যাট মিন্স গ্রাম পার সিসিতে আসছে, মানে ঘনত্বটা গ্রাম পার সিসি। কিসে আসছে ভাইয়া? গ্রাম পার সিসিতে। এটাকে যদি আমরা কেজি পার মিটার কিউবে নিতে চাই, বিকজ আমাদের আনসার তো কেজি পার মিটার কিউবে নিতে হবে, বিকজ আমরা চাপ বের করবো, তাও নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে প্যাসকেল এককে বের করবো। কোন এককে? প্যাসকেল এককে। সো অবশ্যই আমাদেরকে কেজি পার মিটার কিউবে নিতে হবে। সো এটার সাথে যদি 1000 গুণ দেও তাহলে কেজি পার মিটার কিউবে চলে যাবে, তো গুণ দিলে আসবে 800 কেজি পার মিটার কিউব। এটা আসছে আমাদের কেরোসিনের ঘনত্ব। কারণ আমরা দেখছি কেরোসিনের চাপ বের করতে হইলে ঘনত্ব না বের করলে হবে না। তো এইচ হচ্ছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে কি ভাইয়া? 0.5 মিটার। দেখছো কি পেঁচাইয়া দিতেছে? তো 0.5 ইন্টু রো হচ্ছে 800, জি হচ্ছে 9.8। এটা যদি হিসাব করি কত ভাই দেখো, এটা আসতেছে আমাদের 3920 প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, যাই দেও একই কথা, এটাই आंसर, ঠিক আছে? লাবলু ওইটা একটু 23 দিয়ে দাও। একটি তরল পূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না, দেখো তরল দ্বারা প্রযুক্ত চাপ, তলদেশে চাপ P = H ρ G, হাইটের উপর নির্ভরশীল, ঘনত্বের উপর নির্ভরশীল, অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। তো অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল, ঠিক আছে? বসে যে বিষয়ের উপর নির্ভর করে না ওইটা বের করব। তো অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল,
তরল স্তম্ভের উচ্চতার উপরও নির্ভরশীল। এই যে উচ্চতা মানে এইচ, হাইট, তরলের ঘনত্বের উপরও নির্ভরশীল, বাট তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল না। এটাই আনসার। ঠিক আছে, একটা তরল পূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না, কোনটার উপর নির্ভর করে না? অবশ্যই দেখো এই তিনটার উপর নির্ভর করে, এই তিনটা ব্যতীত যেটা আছে ওইটার উপর নির্ভর করে না। ঠিক আছে, নেক্সট, তরলের চাপ কি? তরলের চাপ P = H ρ g, P = H ρ g। সো এখান থেকে দেখলাম গভীরতার সমানুপাতিক। ঠিক আছে, ঘনত্ব যদি সেম থাকে তাহলে গভীরতা সমানুপাতিক P সমানুপাতিক H, এরকম আমরা পড়ছিলাম প্রথম দিকে, P সমানুপাতিক H। একটা পুকুরের তলদেশের চাপ দেওয়া আছে, ওই পুকুরের গভীরতা কত দেখছো? P = H ρ g, চাপ দেওয়া আছে, এবার P দেওয়া আছে, গভীরতা বের করবো। তাহলে এটা দেখে দেখো আমরা লিখতে পারি H ρ g = P, এখান থেকে গভীরতা H আসবে P/ρ g। সো এই যে জিনিসটা সূত্র তুমি জাস্ট খাতায় লিখছো না, সূত্রগুলা যেগুলা লিখছি ওইগুলো থেকেই তো আসতেছে। তো এই এমসিকিউ গুলা জীবনে সমস্যা হবে এমসিকিউ, এইভাবে ধরে ধরে হাতে ধরে ধরে আমরা কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলা কমপ্লিট করব। মনে রাখবা ম্যাথ, হায়ার ম্যাথের অলরেডি ফুল চ্যাপ্টার কমপ্লিট। সো ম্যাথ এন্ড হায়ার ম্যাথ এমসিকিউ থান্ডার সিরিজ যদি তুমি কিনো তাইলে কিন্তু সাথে সাথে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাইতেছো। কেমিস্ট্রির অলরেডি 3টা চ্যাপ্টার কমপ্লিট, সো বাকিগুলো আমরা দিয়ে দিব। তাড়াতাড়ি ভর্তি হও আমাদের এমসিকিউ থান্ডার সিরিজে, ফিজিক্স যেহেতু ফি পাইতেছো। ঠিক আছে, প্রাইস তো একদমই কম জানো। আচ্ছা, পি কত? এই যে এত প্যাসকেল চাপ বলে দিছে, 2.94 × 10⁴ প্যাসকেল। র কত? এটা পুকুর বলছে, দ্যাট মিন্স র মানে কত? র হবে আমাদের 1000, যেহেতু পুকুরে পানি থাকে নাকি অন্য কোনো কিছু থাকে? পানি। তাহলে 1000 × g এর মান 9.8, এটা তো আর বলাই লাগে না। তো এটা যদি হিসাব করি আমরা গভীরতাটা পেয়ে যাইতেছি কত পাই? 2.94 × 10⁴ ডিভাইডেড বাই 1000 × 9.8, সেটা কত আসতেছে? 3 মিটার আসতেছে। ঠিক আছে, বুঝছি? ওকে, সাউন্ড তো রেকর্ড হইতেছে না? ওকে, ঠিক আছে, ভিডিও রেকর্ড হইতেছে। আমরা অলরেডি প্রায় 40 মিনিটের কাছাকাছি পড়ে ফেলছি। সো দ্যাটস হিউজ। আমরা পড়তে থাকি, তোমরাও দেখতে থাকো। 0.1 মিটার লম্বা পানিপূর্ণ সিলিন্ডার আকৃতির পাত্রের তলায় কি পরিমাণ চাপ অনুভূত হবে? দেখো 0.1 মিটার লম্বা পানিপূর্ণ সিলিন্ডার, তো 0.1 মিটার লম্বা সিলিন্ডার, এটাতে সম্পূর্ণটাতে পানি আছে, সম্পূর্ণটাতে পানি আছে। তাহলে উচ্চতা বা গভীরতা 0.1 মিটার বলছে। তো চাপ কি হবে? P = H ρ g। কত ইজি, এক সূত্র দিয়ে সব হয়ে যাইতেছে না। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, ভালো করে পড়ো। H 0.1, পানির ঘনত্ব 1000, g এর মান 9.8, এটা থেকে যেটা আসে ওইটাই আনসার। মেবি 980 প্যাসকেল আসতে পারে, সো এটা আনসার। দেখি 0.1 × 1000 × 9.8, 980 প্যাসকেলে আসছে। ঠিক আছে, একটি কেরোসিন পূর্ণ পাত্রের তলদেশে চাপ এত প্যাসকেল, পাত্রের ব্যাস 10 সেন্টিমিটার হলে কেরোসিনের আয়তন বের করতে বলছে। কেরোসিনের পাত্রের তলদেশের চাপ বলছে, ভালো করে বুঝো। পাত্রের ব্যাস বলছে, কেরোসিনের আয়তন। আচ্ছা, সো কেরোসিন পূর্ণ পাত্রের তলদেশের চাপ, সো কেরোসিনের আয়তন, ভালো করে বুঝো। ব্যাস দেওয়া আছে, ওইটা থেকে হচ্ছে আমরা ক্ষেত্রফল পাবো। তো কেরোসিনের আয়তন কি হবে? ভালো করে বুঝো। আয়তন অনেক সময় আমরা জানি ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ভালো করে বুঝো, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ঠিক আছে, অথবা বেশিরভাগ কেরোসিনের বোতলগুলা, কেরোসিন গুলাকে কোন রকম বোতলে রাখা হয়? এই যে এটা বোতল, মনে করো এটাতে কেরোসিন রাখা হয়েছে। এই যে রেদন্স মেথডের যে পানির বোতল, এটার মধ্যে ধরো কেরোসিন রাখা হয়েছে। এটা কি সিলিন্ডার আকৃতির না? তো বেশিরভাগ বোতলই সিলিন্ডার আকৃতির হয়, এজন্য আয়তন হয় πr²। আয়তন কি হয়? πr²। তোমাকে ওইটাই বের করতে বলছে যে কেরোসিনের আয়তন কত। তো আয়তন হবে πr²h। দ্যাট মিন তোমাকে এগুলা জানা লাগবে। তো এখানে তোমার ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, ওইটা থেকে ব্যাসার্ধ পেয়ে যাবা 10/2, দ্যাট মিন্স 5 সেন্টিমিটার। এটা পাবা না, ব্যাসার্ধ পেয়ে যাবা। তো ব্যাসার্ধ পেয়ে গেছি, বাট উচ্চতা তো পাইতেছি না। উচ্চতা কোনটা থেকে পাবো? এই যে কেরোসিন পূর্ণ পাত্রের তল দেশে চাপ বলে দিছে, একদম পাত্রের একদম তল দেশে চাপ বলে দিছে এই পয়েন্টে। দ্যাট মিন্স এই তল দেশে কত গভীরে, এখানে যদি গভীরতা বের করে ফেলতে পারবো, ওইটা ধরে আমরা পেয়ে যাবো এই কেরোসিনের যে পাত্রটা আছে ওইটার উচ্চতা কত। উচ্চতা পাইলেই তো আমরা হচ্ছে দেখো আয়তন বের করে ফেলতে পারতেছি। এটা দেখে লিখবো আমরা P = H ρ g। সো এটা দেখে হচ্ছে আমাদের গভীরতা আসবে H = P/ρ × g। এবারে আসো, P কত? 1568 প্যাসকেল। আচ্ছা, কেরোসিনের ঘনত্ব, আবার কেরোসিনের ঘনত্ব ভালো করে বুঝো। কেরোসিনের ঘনত্ব আমরা একটু আগে বের করছি,
র সমান 800 আসে, এটাও অনেকটা মুখস্থ। কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। কেরোসিনের ঘনত্ব কত? 800। ঠিক আছে, তো এই যেগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ওইগুলা মুখে মুখে রাখার কথা। তো ভাইয়ের যা যা পড়াইতেছি এখানে যেটা ঘনত্ব দিয়ে করতেছি সবগুলা মনে রাখো, এগুলা পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট এবং আশা করা যায় এগুলা থেকেই পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। বেশিরভাগ এমসিকিউ এইখান থেকে কমন পাবা। ঠিক আছে, তো এটা আসতেছে আমাদের 0.2 মিটার। তো উচ্চতা আসছে 0.2 মিটার। এইবার তুমি এখানে বসাও, আয়তন বের করবা কেরোসিনের আয়তন। সো পাই হচ্ছে 3.1416, আর হচ্ছে ভাইয়া 5 সেন্টিমিটার বলছে, মিটারে যদি নেও 0.05 মিটার আসবে, কারণ মিটার নিতে হলে 100 দিয়ে ভাগ দেওয়া লাগে। ঠিক আছে, সো 0.05, ঠিক আছে, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, এইচ এর মান 0.2 আসছে। তো এটা হিসাব করলে যা আসে আনসার। আমরা দ্রুত কেন করতেছি জানো? কারণ এটা এমসিকিউ, মনে রাখতে হবে। তো এখানে আয়তন আসতেছে, কেরোসিনের আয়তন বের করতে বলছে, বাট এখানে কেন ভর দেওয়া আছে। আচ্ছা, আয়তনটা আমরা বের করি। আয়তন বের হইছে আমাদের 1.57 ইন্টু 10⁻³ এত মিটার কিউব। এটা আসছে আমাদের আয়তন, মিটার কিউবে বের করছি, এটাই হচ্ছে আমাদের আয়তন। বাট এখানে যেই এককে দেওয়া আছে ওইগুলো এক্স্যাক্টলি কি বুঝাইতেছে মনে করো, এখানে কোয়েশ্চেন মনে করো আয়তন না বরং ভর, আনসার ভরে দেওয়া আছে। আমরা আয়তন যদি বের করে ফেলতে পারি, ভরও বের করতে পারবো। কেরোসিনের ভর m = b * ρ, b পেয়ে গেছে আয়তন 1.57 ইন্টু 10⁻³ এবং ঘনত্ব কত ভাইয়া? কেরোসিনের ঘনত্ব 800। এটা হিসাব করো, 1.57 ইন্টু 10⁻³ ইন্টু 800, তো এটা আসতেছে আমাদের 1.256 এত কেজি। এত বড় আসছে 1.25 এই যে এখানে এটা আছে। বলো বুঝছি? তো বড় বের করলে বের করতে পারবো, আয়তন বললেও আয়তন বের করতে পারবো, যা ইচ্ছা বলুক আমরা বের করতে পারবো, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হয়ে গেছে। চ্যাপ্টারটা যখন আমি পড়াইছি আমাদের বেসিক টু প্রো কোর্সে, মেইন যে চ্যাপ্টারটা, এটা তো এমসিকিউ তে আমরা সিরিজ পড়তেছ বা রিভিশন বেচে, চ্যাপ্টারে যা যা থাকে সব হাবি জাবি উদ্ধার করে ফেলছি। এখন এমসিকিউ এর জন্য আমাদের বেশি সময় নষ্ট করলে হবে না, এজন্য আমরা একটু দ্রুত করতেছি। তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটির জন্য? আমরা দেখছি তরলে কোনো বস্তু ওজন হারায় কোন সময়? আর্কিমিডিসের সূত্র অনুসারে তরল বা বায়বীয় পদার্থে কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি কিছুটা তরল হারায় বলে, কিছুটা ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। আর আমরা নিয়ে অপসারিত তরল সমান প্লবতা। বা আরেকটা জিনিস জানি, প্লবতা মানে কি? কোনো জিনিসকে ডুবাইলে পানি উপর দিকে যে এটাকে ফোর্স দেয়, উপর দিকে যে লব্ধি বল দেয়, এটা হচ্ছে প্লবতা। উপর দিকে বল দিলে অবশ্যই বস্তুটা ওজন হারাবে, কারণ উপর দিকে ফোর্স ক্রিয়েট করতেছে পানি, দেখবে ওজনটা কি হয়ে যাবে? একটু হালকা হয়ে যাবে, কমে যাবে। সো তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কিসের জন্য? কোনটির জন্য? প্লবতার জন্য। কিসের জন্য? প্লবতার জন্য। আর প্লবতা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে, প্লবতা মানে কি? ঊর্ধ্বমুখী বল। প্লবতার সংজ্ঞায়িত ঊর্ধ্বমুখী বল দিয়ে। দেখো 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো সিলিন্ডারকে পানিতে নিমজ্জিত করলে তার উপর ক্রিয়াশীল প্লবতা বের করতে বলছে। দেখো প্লবতা বিরোধী, প্লবতার সূত্র কি? বিরোধী। দ্যাট মিন্স তোমার আয়তন লাগতেছে, সো আয়তন বের করো। বি সমান কি? ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সো বি সমান a ইন্টু এইচ, এটাও আমরা জানি। এগুলো তো সাধারণ সূত্রের জন্য এই চ্যাপ্টারে লিখি নাই। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তনের সূত্র কি? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তনের সূত্র কি? সিলিন্ডার হইলে পাই আর স্কয়ার এইচ, এগুলো তো আমরা জানি স্বাভাবিকভাবে। গোলক হইলে 4/3 পাই আর কিউব। যাই হোক, এটাতে ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, দ্যাট মিন্স a ইন্টু এইচ, এটা ইউজ করবো। এ কত? 1 সেন্টিমিটার স্কয়ার। ভালো করে বুঝো, 1 সেন্টিমিটার স্কয়ার, দ্যাট মিন্স 1 ইন্টু 10⁻⁴ মিটার স্কয়ার। ঠিক আছে, উচ্চতা 1 সেন্টিমিটার, মিটার নিলে 0.01 মিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দিয়ে ভাগ, আর মিটার স্কয়ারে তো আমরা এটা জানি অলরেডি। ঠিক আছে, তো এ সমান 1 ইন্টু 10⁻⁴, এইচ এর মান 0.01, এটা ইউজ করতে পারো, অথবা এইচ এর মান 1 ইন্টু 10⁻²ও লিখতে পারো। যেইভাবেই লিখো ওইভাবেই হবে, আনসার তো একই। তো এটা আসতে 1 ইন্টু 10⁻⁶, এটা আসছে আয়তন। সেখানে বসাও, প্লবতা বের করবো। 1 ইন্টু 10⁻⁶ আয়তন আসছে। আমাদের বলছে এত উচ্চতা বিশিষ্ট কোনো সিলিন্ডারকে পানিতে নিমজ্জিত করছে। কিসে নিমজ্জিত করছে? পানিতে। তাহলে এখানে র কি হবে? পানির ঘনত্ব। ঠিক আছে, পানির ঘনত্ব তো জানো, পানির ঘনত্ব র যে 1000 বসাই দিছি, এগুলো বুঝতেছো? পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। জি হচ্ছে 9.8, সো হিসাব করে এটা 1 ইন্টু 10⁻⁶ ইন্টু 1000 ইন্টু 9.8, এটা আসতেছে কত? 9.8 ইন্টু
10 ইনভার্স 3 কত আসতেছে 9.8 ইনটু 10 ইনভার্স 3 নিউটন। প্লবতার একক কি নিউটন, প্লবতার একক কি ভাইয়া নিউটন, মনে রাখবা প্লবতার একক নিউটন। প্লবতার একক হচ্ছে নিউটন। এটা দেখো 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটা গোলাকার বস্তুর অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে। গোলকটি দ্বারা অপসারিত পানির ওজন, দেখো অপসারিত পানির ওজন সমান প্লবতা, অপসারিত পানির ওজন মানে প্লবতা, অপসারিত পানির ওজন হবে তোমার বি রো জি। অপসারিত পানির ওজন কত হবে বি রো জি। এখানে বিটা কি, যতটুকু আয়তন পানিতে ডুবাইল আছে ওই আয়তনটা। সো 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটা গোলক বস্তু অর্ধেক পানিতে ডুবানো আছে, তাহলে অর্ধেক পানির আয়তন কত হবে, অর্ধেক পানির আয়তন হবে দেখো তার টোটাল আয়তন 200, তাহলে অর্ধেকের আয়তন হবে 100। অর্ধেকের আয়তন কি হবে 100, দ্যাট মিন্স 100 সেন্টিমিটার কিউব এটা আয়তন। এটাকে মিটার কিউবে নাও, 10 ইনভার্স 6 দিয়ে গুণ দিলে মিটার কিউবে চলে যাবে। ঠিক আছে, সো আমরা কি করছি আয়তন পেয়ে গেছি 100 ইনটু 10 ইনভার্স 6 মিটার কিউব। পানিতে ডুবাইতেছি, রর মান 1000, জির মান তো 9.8 আছে, তো এটা হিসাব করো তুমি পেয়ে যাবা অপসারিত পানির ওজন কত। 100 ইনটু 10 ইনভার্স 6 ইনটু 1000 ইনটু 9.8, সো এটা আসতেছে আমাদের 0.98 নিউটন। এটা অপসারিত তরল 0.98 নিউটন। সেম 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটা গোলাকার বস্তুর অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে। উক্ত গোলকটির ঘনত্ব কত, ঘনত্ব বের করতে বলছে। আচ্ছা, হারানো ওজন 49 নিউটন না, হারানো ওজন হচ্ছে 0.98 নিউটন পাইছি, 0.98 নিউটন। দ্যাট মিন্স হারানো ওজন এটা ভুল, দ্যাট মিন্স আনসার হচ্ছে বাকি দুইটা, এমনি বলতে পারি বাকি দুইটা আনসার 1 আর 3। যাই হোক, প্লবতার মান 0.98 নিউটন। দেখো হারানো ওজন প্লবতা এক জিনিস, হারানো ওজন বের করছি বা অপসারিত ওজন বি রো জি দিয়ে বের করছি, 0.98 নিউটন বের হইছে, দ্যাট মিন্স প্লবতাও 0.98 নিউটন। বলছে ঘনত্ব 500 কেজি পার মিটার কিউব। এটা কেমনে বের করবো, ঘনত্বটা কেমনে বের করবো, দেখো 200 সেন্টিমিটার কিউব আয়তন দেওয়া আছে। আচ্ছা, ঘনত্ব কি ভাইয়া, রো ইজ ইকুয়াল টু এম বাই বি। তো বা হচ্ছে এটা এমনও বের করা যায়, দেখো আমরা পাইছি বি রো জি, এটা কি ভাইয়া প্লবতা, এই প্লবতা বি রো জি সমান কত পাইছি 0.98 নিউটন। একটা জিনিস বুঝো, বি রো জি সমান পাইছি 0.98 নিউটন। ঠিক আছে, ঠিক আছে, বি সমান পাইছি 0. আচ্ছা, আরেকটা জিনিস দেখো এখানে এইভাবে না বলে এইভাবে বলা যায়, 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটা গোলাকার বস্তু অর্ধেক পানিতে ডুবছে, পানির ঘনত্ব হচ্ছে 1000। ভালো করে বুঝো, পানির ঘনত্ব হচ্ছে 1000, তাহলে কোনো বস্তু পানির মধ্যে অর্ধেক ডুবছে মানে তার ঘনত্ব পানির অর্ধেক, এজন্য অর্ধেক ডুবছে। এটা ডিটেইলসে বুঝাইতেছি, কোনো বস্তু পানির ঘনত্ব 1000, তো পানিতে যদি অর্ধেক ডুবে তাহলে বস্তুর ঘনত্ব হবে, দেখো বস্তুর ঘনত্ব কি হবে ভাইয়া, বস্তুর ঘনত্ব এই যে অর্ধেক ডুবছে মানে হচ্ছে পানির অর্ধেক, অতএব বস্তুর ঘনত্ব র সমান পানির ঘনত্ব ইনটু কত অংশ ডুবছে, অর্ধেক ডুবছে অর্ধেক। এটা দিয়ে যদি হিসাব করো, পানির ঘনত্ব হচ্ছে আবার 1000 আর এখানে হাফ আছে, এটা করলে 500 আসবে, কত আসবে 500। আপাতত আনসার এখন 3 দাগাইলাম এবং এই জিনিসটা তোমাদেরকে আমি এখন বুঝাই। ঠিক আছে, এই জিনিসটা বুঝাই। বাসা ডুবাই, যে বাসবে না ডুববে এগুলা তুমি কেমনে বের করবা। মনে করো পানির ঘনত্ব, ভালো করে বুঝো, পানির ঘনত্ব থিঙ্ক অ্যাবাউট ইট, পানির ঘনত্ব হচ্ছে র অফ ডাব্লিউ। ঠিক আছে, আর বস্তুর ঘনত্ব র। এরকম যদি হয় তাহলে বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্ব থেকে বেশি হয়, ভালো করে দেখো কি লিখছি, বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি, কারণ পানির ঘনত্ব র অফ ডাব্লিউ, তাহলে এক্ষেত্রে বস্তু পানিতে ডুবে যাবে। কি হবে, বস্তু সম্পূর্ণ পানিতে ডুবে যাবে। কি বলছি, সম্পূর্ণ পানিতে ডুবে যাবে যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হয়। বস্তু কি করবে, সম্পূর্ণ পানিতে ডুবে যাবে। আর যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম হয় তাহলে বস্তু পানিতে ভাসবে, কি সম্পূর্ণ না, পানিতে ভাসবে। কত অংশ ভাসবে এটা পরে বের করতেছি। আর যদি বেশি ঘনত্ব বেশি হয় তাহলে সম্পূর্ণটা পানিতে ডুবে যাবে। আবার বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব যদি সমান হয়ে যায়, এরকম কেসে বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব যদি সমান হয়ে যায়, এরকম কেসে কি হবে,
বস্তু পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। কি বলছি? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ভাইকে বুঝাইতে পারছি? বলো, যদি তোমার বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়ে যায়, তাইলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বস্তুটি কি করবে? পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমরা বুঝলাম, বস্তুটি কি করবে? পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ঠিক আছে, এইবার কোন বস্তু পানিতে কত অংশ ডুববে এইগুলা কেমনে বের করবা? ওকে, সো এখানে আমরা দেখছি যে পানির ঘনত্ব র অফ ডাব্লিউ এবং বস্তুর ঘনত্ব যদি র হয়, এরকম কেসে কত অংশ ডুববে? এরকম কেসে কত অংশ ডুববে? এই যে বস্তু পানিতে ডুববে, দেখো বস্তু ডুববে, কত অংশ ডুববে? ভাইয়া বস্তু ডুববে হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব। কি লিখতেছি ভাইয়া? কত অংশ ডুববে ওইটা লিখতেছি না তো? এটা কেমনে? বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব ইন্টু 100%। সো এটা দিয়ে তুমি কত অংশ, কত পার্সেন্ট ডুববে ওইটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, বস্তু কতটুকু ডুববে? বস্তুর ঘনত্ব বাই পানির ঘনত্ব ইন্টু 100%। এটা দিয়ে যদি বের করো তাহলে বস্তু কতটুকু ডুববে পেয়ে যাবো। মনে করো কোনো বস্তুর ঘনত্ব 500, কোনো বস্তুর ঘনত্ব 500 কেজি পার মিটার কিউব, ওইটা পানিতে কতটুকু ডুববে? ওইটা পানিতে ডুববে কতটুকু ডুববে? ডুববে হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব ইন্টু 100%। এটা তো আমরা সূত্র পড়ছি। তো বস্তুর ঘনত্ব 500, ঠিক আছে, পানির ঘনত্ব পাইছি আমরা নিয়ে 1000 ইন্টু 100% তো আছে। সো এটা দিয়ে যদি হিসাব করো তোমার কত আসতেছে? 50% আসতেছে। কত পার্সেন্ট আসতেছে? 50% মানে অর্ধেক। সো কোনটার 500 ঘনত্ব 500 হইলে এটা অর্ধেক ডুবে, 50% ডুবে। ঠিক আছে, সো একটা বস্তুর ঘনত্ব মনে করো 100 কেজি পার মিটার কিউব, পানিতে কতটুকু ডুববে? কত অংশ ডুববে? কত অংশ ডুবে থাকবে ভাইয়া? কত অংশ ডুবে থাকবে? সো ডুববে হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব ইন্টু 100%। এটাই তো সূত্র। তো এই সূত্র অনুযায়ী 10% ডুববে। হিসাব করে দেখো 10% ডুববে, তাহলে বাসবে কত পার্সেন্ট? 100 থেকে যদি এই 10 বিয়োগ দাও, যা ডুবছে তা যদি বিয়োগ দিয়ে দাও, টোটাল তো 100%। তো যা ডুবছে তা বিয়োগ দিলেই তো কত অংশ বাসবে ওইটা পেয়ে যাবা, তাহলে 90% বাসবে। তো এই টাইপের মেতে যাতে আর কোনো সমস্যা না হয়। তো কোনো বস্তুর ঘনত্ব যদি 300 হয় তাহলে সে 30% ডুববে, 70% বাসবে। কোনো বস্তুর ঘনত্ব যদি তোমার 80, কোনো বস্তুর ঘনত্ব 80 কেজি পার মিটার কিউব হয়, ওইটা পানিতে 80% ডুববে, বাকি 20% বাসবে। কত ইজি ব্যাপার স্যাপার। ঠিক আছে, ওকে। বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কোনটা ঘটবে? এই যে বস্তুর ওজন, ভালো করে বুঝো। প্লবতার চেয়ে বেশি মানে হচ্ছে কাহিনী কি হয়েছে দেখাই। এই যে মনে করো এখানে একটা বস্তু আমরা দিচ্ছি, ঠিক আছে, ওইটা নিচের দিকে মনে করো F1 বল ক্রিয়েট করবে। আর প্লবতা মানে কি? প্লবতা মানে হচ্ছে এটা উপর দিকে তার প্লবতা যতটুকু ওইটা অনুযায়ী উপর দিকে ধাক্কা দিবে। প্লবতা মানে কি? ঊর্ধ্বমুখী বল না? তাহলে বস্তুর ওজন যদি বেশি হয় তাহলে বস্তুর ওজনের জন্য যে বল নিচের দিকে ক্রিয়েট হবে ওইটা যদি বেশি হয়, তাহলে পানি যেটা ধাক্কা দিতেছে ওইটা যদি কম হয় তাহলে বস্তুর ওজন বেশি, পানি যে ধাক্কা দিতেছে ওইটা কম, তাহলে অবশ্যই বস্তুটা পানিতে ডুবে যাবে। মানে এটা একটু যদি কম হয়, প্লবতা থেকে কম হইলে বস্তু কি করবে? পানিতে ডুবে যাবে, পানিতে সম্পূর্ণভাবে ডুবে যাবে। কারণ হচ্ছে বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি, সেজন্য। ঠিক আছে, পানি ও কেরোসিনের ঘনত্বের অনুপাত 5:4। কোন বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে বস্তুটি কেরোসিনে কি ঘটবে? দেখো, পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসা, দ্যাট মিন্স পানিতে কোন সময় নিমজ্জিত অবস্থায় ভাসে? পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসে যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব সমান হয়। ঠিক আছে, তাহলে বস্তুটা যদি পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসে, দেখো বস্তুটা পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে আমাদের বস্তুর ঘনত্ব কি হবে? এই যে এখানে একটা ক্লু পাইছি, আনসার পেয়ে গেছি। বস্তুটা পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে বস্তুর ঘনত্ব হবে পানির ঘনত্বের সমান 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, বস্তুর ঘনত্ব কি হবে? পানির ঘনত্বের সমান, বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান। ঠিক আছে, ওকে। এখন বলছে এখানে দেখো, বলছে পানি ও কেরোসিনের ঘনত্বের অনুপাত 5:4। ভালো করে বুঝো, পানি মানে র অফ ডাব্লিউ অনুপাত কেরোসিন মনে করলাম হচ্ছে র প্রাইম, ঠিক আছে, বা র অফ এক্স, কথা আমি জানি না, কেরোসিন মনে করো র অফ এক্স। তো পানি অনুপাত কেরোসিন বলছে 5:4। সো আমি এখান থেকে কেরোসিনের ঘনত্বটা বের করবো। সো কেরোসিন পরে আছে, এটাকে আমি উপরে লিখলাম, পানি সামনে আছে, এটাকে হচ্ছে আমি নিচে লিখলাম।
ঠিক আছে, কেরোসিনকে উপরে লিখলাম, কেরোসিনটা বের করব। কেরোসিনের ঘনত্বটা উপরে লিখছি, হ্যাঁ কেরোসিনের ঘনত্বটা উপরে লিখছি, পানির ঘনত্বটা নিচে লিখছি। ঠিক আছে, এইখানে আর কি করতে হবে দেখো, পরেরটা উপরে লিখছি এবং আগেরটা নিচে লিখছি, তো এখানেও সেম, আগেরটা নিচে পরেরটা উপরে। তো এইভাবে এইখান থেকে দেখো কেরোসিনের ঘনত্ব কত আসবে, 4/5 ইন্টু পানির ঘনত্ব, রফ ডাব্লিউ এখানে গুণ হয়ে যাবে, দ্যাট মিনস 4/5 ইন্টু পানির ঘনত্ব 1000। তো এটা যদি হিসাব করো আসতেছে কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব। তো কেরোসিনের ঘনত্ব পাইছে 800 কেজি পার মিটার কিউব, বুঝছি? ওকে, তো এটা বুঝছো। তো বস্তুর ঘনত্ব পাইতেছি 1000, কেরোসিনের ঘনত্ব 800, দ্যাট মিনস বস্তুর ঘনত্ব যদি র হয় তাহলে এই রটা কেরোসিনে ডুবাইলে কেরোসিনের ঘনত্ব থেকে বেশি হইতেছে, দ্যাট মিনস বস্তুটা কেরোসিনে কি হবে, সম্পূর্ণ ডুবে যাবে, সম্পূর্ণ ডুবে যাবে। বলছে না পানি ও কেরোসিনের ঘনত্বের অনুপাত এত, বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় বাসলে কেরোসিনে কি হবে, কেরোসিনে সম্পূর্ণ ডুবে যাবে, সম্পূর্ণ ডুবে যাবে। কারণ কেরোসিনের ঘনত্ব পাইছি আমরা 800 হিসাব মতে, আর বস্তুর ঘনত্ব 1000, দ্যাট মিনস বস্তুর ঘনত্ব কেরোসিনের ঘনত্ব থেকে বেশি, বস্তু কেরোসিনে সম্পূর্ণ ডুবে যাবে। বিকজ এই শর্তগুলো আমরা আগে পড়ছি। আমার তো মুখ টুক বন্ধ হয়ে যাইতেছে, আল্লাহ। এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু লম্বা লম্বা মনে হইতেছে, জানি না কেন, কত ঘন্টা লাগবে তাও জানি না। 200 গ্রাম বরের 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটা বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে? তো অবশ্যই পানিতে ছেড়ে দিলে কি হবে ওই কাহিনী জানার ক্ষেত্রে আমার আগে বস্তুর ঘনত্ব বের করা লাগবে। সো বস্তুর ঘনত্বটা বের করো, রো ইজ ইকুয়াল টু m/b। m হচ্ছে 200 গ্রাম, মানে হচ্ছে 0.2 কেজি। বুঝলে বুঝছো, না বুঝলে আমার কোনো কিছু করার নাই। এবং এটা কেজিতে কেমন দিচ্ছে, 1000 দিয়ে ভাগ দিয়ে, জানো তো এটা। 250 সেন্টিমিটার কিউব আয়তন, আয়তনকে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিলে 10⁻6 দ্বারা গুণ দিবা, 10⁻6 মিটার কিউব। ঠিক আছে, ঠিক আছে। তো m হচ্ছে 0.2 কেজি এবং আয়তন পাইছি 250 ইন্টু 10⁻6। তো এটা যদি হিসাব করি কত আসে, 0.2 ভাগ 250 ইন্টু 10⁻6, ওইটা আসতেছে আমাদের 800 কেজি পার মিটার কিউব আসছে। কত আসছে ভাইয়া? 800। তো বস্তুর ঘনত্ব 800 আসছে, তাহলে বস্তুর ঘনত্ব অবশ্যই পানির ঘনত্ব থেকে কম। পানির ঘনত্ব জানি আমরা 1000 না। তো বস্তুটাকে পানিতে ছেড়ে দিলে কি হবে, বস্তুটা দেখো বস্তুর ঘনত্ব কম, দ্যাট মিন্স বস্তুটা বাষ্পে। কত বাষ্পে? বস্তুটার 80% ডুবে থাকবে। দেখো বস্তুটা বাষ্পে, বাট কত পার্সেন্ট ডুববে আমরা জানি, কতটুকু ডুববে। ডুবার সূত্র কি, এখানে যেহেতু সম্পূর্ণভাবে দেয় নাই, 50% ডুবে যাবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাষ্পে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাষ্পে তখন যখন দুইটার ঘনত্ব সমান হয়ে যাবে। বস্তুটা ডুবে যাবে কখন, যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হয়ে যাবে। দ্যাট মিন্স এই দুইটার থেকে তো আমার খাটতেছে না। বস্তুটি 50% ডুববে না 80% ডুববে, এটা আমরা বের করবো। তো কতটুকু ডুববে, এটা সূত্র হচ্ছে বস্তুর ঘনত্ব বাই পানির ঘনত্ব ইন্টু 100%। তো ওই সূত্র মতে বস্তুর ঘনত্ব 800, পানির ঘনত্ব 1000, 100% করলে আমরা দেখতেছি 80% ডুবে যাবে। ইজি না? একদম ইজি। ঠিক আছে, কর্কের ঘনত্ব এত, কর্ক হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানির নিচে থাকবে? কর্ককে পানিতে ভাসিয়ে দিলে কত শতাংশ পানির নিচে থাকবে? পানির নিচে থাকবে মানে কত শতাংশ ডুববে ওইটা বের করতে বসে। কত শতাংশ ডুববে এটা সূত্র, বস্তু ঘনত্ব ডিভাইডেড বাই পানি ঘনত্ব ইন্টু 100%। দেখছো কত ইজিলি এগুলো শিখতে পারতেছো না, মানে একদম মুখস্থ হয়ে যাবে। এই যে করতেছি না, এরকম ম্যাথ আর দেখলে পারবা না? অবশ্যই পারবা। সো কর্কের ঘনত্ব 0.25, মানে বস্তুর ঘনত্ব যেটা দিছে ইন্টু 10⁻3, পানির ঘনত্ব আবার 1000, এখানে 100% আছে। এটা ক্যালকুলেটারে বসাও, এটা আসলে 25% ডুবে যাবে, কারণ আমি দেখতেছি এটা গুণ দিলে 250 পাইতেছি। কত পার্সেন্ট ডুবে যাবে? 25%। ওকে, 5 কেজি বরের একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো, বস্তুর আয়তন 500 সেন্টিমিটার কিউব। পানির ঘনত্ব এত হলে বস্তুর প্রকৃত ওজন বের করতে বলছে। আচ্ছা, বস্তুর প্রকৃত ওজন, তো বস্তুর প্রকৃত ওজন ডিরেক্ট W = mg। প্রকৃত ওজন মানে এই যে বাতাসে ওজন, যেটা মানে স্বাভাবিকভাবে ওজন, এইটা প্রকৃত ওজন। W = mg। তার বর দেওয়া আছে 5 কেজি, জি দেওয়া আছে 9.8। তো এটা হিসাব করলে তো আমাদের যা আসে ওইটা অ্যান্সার। কত আসে? 49 নিউটন মিটার। শেষ, ওইটা প্রকৃত ওজন। ঠিক আছে, তো সেম বস্তুটা দেখি আমরা। কোয়েশ্চেন 262, ভালো করে বুঝো। 600টার মধ্যে 262 অলরেডি সলভ হয়ে যাইতেছে, আস্তে আস্তে আমরা অর্ধেকই সলভ করে ফেলতেছি। তোমরা একটু লেট হইতেছে ভাই ক্লাস দিতে, কজ অনেক প্রেশারের মধ্যে আছি। রিভিশন বেসে ক্লাস দিতেছি, কতটা ঝালার মধ্যে দিয়ে যাইতেছি, এই যে সিবিএসএ ক্লাস, এজন্য প্রেশারে আছি। ক্লাস দিতে লেট হইলেও ক্লাস তো দিতেছি। এখনো পরীক্ষার সময় আছে 2 মাস,
চিন্তা করো কেন, অলরেডি আমরা এই যে 1 মাস বাকি থাকতে আমরা এটা কমপ্লিট করে দিয়ে দিব। 5 কেজি ভরের বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো, বস্তুর আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে এটাতে বলছে পানিতে নিমজ্জিত অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল কত। দ্যাট মিন্স তোমাকে এখানে যেটা বের করতে বলছে, বুঝছো, তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে প্লবতা। কি বের করতে বলছে? প্লবতা। সো পানির ঘনত্ব দিছে, পানিতে নিমজ্জিত অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল বল বের করতে বলছে। কেমনে বের করবে? ওকে, বস্তুর আয়তন কত বলছে দেখো, বস্তুর আয়তন প্লবতার সূত্র কি আমরা জানি, প্লবতা সমান বি জি, এটাই তো প্লবতার সূত্র, ঠিক আছে। তো বস্তুর আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব, এটা মানে কি 500 ইন্টু 10⁻6 মিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻6 মিটার কিউব, এটা হচ্ছে বস্তুর আয়তন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 500 ইন্টু 10⁻6 মিটার কিউব। ঘনত্ব র সমান দেওয়া আছে 1000। দেখো ভালো করে বুঝো, নিমজ্জিত অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল মানে যে প্লবতা, এটা সম্পর্কে তো ধারণা আছে। তাহলে প্লবতার সূত্র বি রো জি, তাহলে এখানে বি মানে আয়তন, বস্তুর আয়তন, র মানে যে পানিতে ডুবাই দিছে ওই পানির ঘনত্ব 1000, জির মান 9.8, ওইটাই হিসাব করলে যেটা আসে ওইটাই আনসার, ঠিক আছে। এটা আসতেছে আমাদের 4.9 নিউটন, এটা আসছে আমাদের ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা। ভাইয়া আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। প্যাসকেলের সূত্র কোন পদার্থের ক্ষেত্রে? আমরা জানি প্যাসকেলের সূত্রটা কি, কোনো তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলে, সরি প্যাসকেলের সূত্রটা ইউজ করতে হয় বদ্ধ পাত্রে, ওইটা দিয়ে হচ্ছে আমরা সায়েন্স ফেয়ার একটা প্রজেক্ট বের করছিলাম, হাইড্রোলিক লিফট। মেবি আমাদের এখনো মনে আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড আছে তোমাদের লাভলু ভাইয়া, ও হচ্ছে এটা উপস্থাপন করছিল। সো এই যে হাইড্রোলিক লিফট, এটা হচ্ছে প্যাসকেলের সূত্রের উপর ভিত্তি করে আমরা এটাকে বানাইছিলাম। প্যাসকেলের সূত্রটা হচ্ছে কোনো বদ্ধ পাত্রে, এটা বদ্ধ পাত্র মানে যেখানে হচ্ছে কোনো কিছু বাইরে যাওয়ার কোনো ইয়ে নাই। ওই যে প্যাসকেলের সূত্র থেকে হচ্ছে আমাদের এই পিস্টনটা আসছে, দেখে প্যাসকেলের সূত্র থেকে এই পিস্টনটা আসছে, এই যে এখানে কই গেল এটা। সূত্র হচ্ছে কোনো বদ্ধ পাত্রে, এই যে এটা একটা বদ্ধ পাত্র, সব দিক দিয়ে বদ্ধ, তো এটাতে বাইরে থেকে বল প্রয়োগ করলে ওই বল কিছুমাত্র না কমে পাত্রের সম্পূর্ণ গায়ে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এই যে এখানে F1 বল প্রয়োগ করলে ওইটাকে দিকে এইদিকে F2 বল ক্রিয়েট করে উপরের দিকে উঠেছে, ওইটা হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র। এটা কি, কোনো বদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থকে বাইরে থেকে বল প্রয়োগ করলে ওই বল কিছুমাত্র না কমে পাত্রের গায়ে সমান ও লম্বভাবে ক্রিয়া করে। সো আমরা দেখছি কোন কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, তরলের ক্ষেত্রে প্রযোজ্য, বায়বীয় ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। দেখুন স্কোয়ার খুবই ঠিক আছে, বুঝছি। ওকে, বল বৃদ্ধিকরণ নীতি কোন সূত্রের সাহায্যে প্রতিপাদন হয়েছে? বল বৃদ্ধিকরণ নীতি, বল বৃদ্ধিকরণ নীতি কোনটা ভাই? F1/F2 = A1/A2, এটা কোন সূত্রের উপর ভিত্তি করে আমরা করছি ভাইয়া? অবশ্যই প্যাসকেলের সূত্র, ঠিক আছে, বুঝছি। এটা হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কয়ার ও 350 সেন্টিমিটার স্কয়ার। ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যায়? দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, ছোট পিস্টনে 10 সেন্টিমিটার, এটাকে ধরলাম আমরা A1, এটা হচ্ছে A2। ভালো করে বুঝি যে পিস্টনের ম্যাথগুলো আসছে, ভালো করে বুঝো। এই যে এগুলাতে পিস্টনের ম্যাথটা আবার দেখাই, এই যে এটাতে A1 A2 সব কিছু দেওয়া আছে। এই যে এটা A1 দেওয়া আছে, বল প্রয়োগ কত করছে এটা দেওয়া আছে, মেবি A2 ও দেওয়া আছে, এইটার ক্ষেত্রফল, এবং এখানে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়েট হবে F2 বের করতে বলছে। এটা সূত্র কি পড়াইছিলাম? F1/F2 = A1/A2, মনে রাখো। এটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, ঠিক আছে। এই যে এটার উপর ভিত্তি করে যে আমরা হাইড্রোলিক প্রেস বা হাইড্রোলিক লিফটের কথা এখানে আছে, হাইড্রোলিক প্রেস, ঠিক আছে। তো এটার উপর ভিত্তি করে আমরা সায়েন্সের প্রজেক্ট বানাইছিলাম। তো আমরা মোটামুটি বিজ্ঞানী হয়ে গেছিলাম, যদিও ক্ষুদে বিজ্ঞানী, এখন বিজ্ঞানী থেকে টিচার হয়ে গেছে আবার, যাই হোক। তো আমাদের ছোট ক্ষেত্রফল, ছোটটাকে A1 ধরলাম, বড়টার ক্ষেত্রফলকে A2 ধরলাম, ঠিক আছে। তো আমাদের বলছে যে ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করছে, দ্যাট মিন্স ছোটটার ক্ষেত্রফল A1 হইলে ছোটটার বল F1, বড় পিস্টনে কত বল পাওয়া যাবে? দ্যাট মিন্স F2 বের করতে বলছে। আমরা জানি F1/F2 = A1/A2, তো আমরা চাইলে F2/F1 =
a2/a1 লিখতে পারবো। এটার মেইন কাহিনী হইতেছে মানে তুমি যে বল প্রয়োগ করবো এটা হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক, F সমানুপাতিক A, ঠিক আছে? নাকি উল্টা বলছি? উল্টা না। আচ্ছা যাই হোক, F2/F1 সমান A2/A1, এটাই তো সূত্র, বা F1/F2 = A1/A2। F2 বের করবা, F2 কে এখানে রাখলাম, এখানে আছে A2/A1, এই F1 টা এখানে গুণ হয়ে গেল, ঠিক আছে? সো F2 কি পাইলাম আমরা? A2/A1 * F1, ঠিক আছে? সো A2 কত ভাইয়া? A2 হচ্ছে তোমার 350 সেন্টিমিটার স্কয়ার, এখানে আবার মিটার টিটার এত নেওয়া লাগে না। A1 10 সেন্টিমিটার স্কয়ার, দুইটা এককই তো কাটাকুটি চলে যায়, যে দুইটা তো সেম না। ওকে, এরপরে F1 কত পাইছি ভাইয়া? 100 নিউটন। সো এটা যদি হিসাব করি আমরা, এটা 3500 নিউটন আসতেছে আমাদের F2। কত নিউটন আসতেছে? 3500। এই যে বল বৃদ্ধিকরণের নীতির এই সূত্রটা জানলে এরকম ম্যাথ সবগুলো তোমরা পারবা, ঠিক আছে? দেখো দুইটা পিস্টন ছিল, একটার ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কয়ার আর একটা 350 সেন্টিমিটার স্কয়ার। ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করছে, দ্যাট মিন্স F1। বড় পিস্টনের বল F2 বের করতে বসে, সূত্র বসাইছি, বের হয়ে গেছে, নাথিং এলস। বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে দুটি সিলিন্ডারের ব্যাসের অনুপাত যদি 1:4 হয়, তাহলে বলের অনুপাত কত হবে? আচ্ছা, এই টাইপের আর ম্যাথ রাখি নাই। সো এই সূত্র দিয়ে আরো যত ম্যাথ আছে আশা করি তোমরা পারবা। ক্ষেত্রফল দেওয়া আছে, একটা বল দেওয়া থাকবে, আরেকটা বল বের করবা। সো এই ম্যাথটা ভালো করে শিখো। আমি আরেকবার দেখাই দিই। মনে করো সিগমার একটা ম্যাথ আসছে, জাস্ট বলছে ছোট বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 100, আর এটাকে মনে করো বলছে 200। ছোট পিস্টনে 10 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে বল কত? সেম সূত্র বসাবা, F2/F1 = A2/A1। যেটাকে বের করতে বলবো এটাকে এখানে রেখে বাকি সব ওই পাশে নিয়ে নিবা, হিসাব করবা, আনসার বের হয়ে যাবে, ঠিক আছে? দেখো ব্যাসের অনুপাত বলছে, আচ্ছা বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে দুটি সিলিন্ডারের ব্যাসের অনুপাত দেওয়া আছে, বলছে বলের অনুপাত কত হবে? আচ্ছা, ব্যাসের অনুপাত, ব্যাস মানে ভালো করে বুঝো ডি। আমরা জানি যে F1/F2 সমান A1/A2, এটাই তো আমাদের সূত্র। তো এখানে বলছে দেখো আমাদের A1 A2 বলে নাই, এটা সূত্র, বাট আমাদের বলছে ব্যাস। ব্যাস মানে কি ভাইয়া? ডি বলছে, ব্যাস মানে ডি বলছে, ভালো করে বুঝো। তো আমরা জানি A1 মানে কি ভাইয়া? এ মানে ক্ষেত্রফল। তো সিলিন্ডারের তলার ক্ষেত্রফল πr², বাট তুমি যদি ব্যাস ধরে হিসাব করো তাহলে 1/4 πd² বসানো লাগে, ঠিক আছে? কজ আর সমান যদি তুমি d/2 বসাও, আর হচ্ছে ব্যাসের অর্ধেক, আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, আর সমান d/2 এটাতে যদি বসাও তাহলে 1/4 πd² আসে, তাহলে A1 সমান হবে 1/4 πd1², ঠিক আছে? তুমি এখানে পাইতেছি F1/F2 = A1 মানে কি ভাইয়া? 1/4 πd1², A2 মানে কি? 1/4 πd2² হবে, স্বাভাবিক। সো এটা কাটা, আমরা এখান থেকে পাইলাম F1/F2 সমান d1/d2, মানে d1²/d2²। এইটা এবার আমাদের সূত্র আসছে ব্যাসের সাথে এই সূত্র, ঠিক আছে? ব্যাসের সাথে এই সূত্র আসছে। সো বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে দুটি সিলিন্ডারের ব্যাসের অনুপাত, দ্যাট মিন্স d1/d2, এই দুটা বলছে 1:4। তাহলে এখান থেকে বুঝা, আমরা যদি d1/d2 বের করি, প্রথমটাকে উপরে শেষেরটাকে নিচে লিখছি, এখানে সেম লিখবো, তাহলে 1/4। d1/d2 = কি হবে? 1/4। প্রথমটাকে উপরে শেষেরটাকে নিচে, প্রথমটাকে উপরে শেষেরটাকে নিচে, ঠিক আছে? তো আমরা d1/d2 কত পাইছি? 1/4। তো এখান থেকে পাবো, দেখো আমরা এটাকে চাইলে d1/d2² লিখে বলতে পারি, ঠিক আছে? এটাকে তো আর বুঝতেছ, মানে F1/F2 সমান d1²/d2² কে d1/d2² লিখতে পারি। সেখান থেকে পাবো d1/d2 মানে 1/4 স্কয়ার আছে, তো এখান থেকে পাইলাম F1/F2 = 1/4² মানে 16, কত? 16, দ্যাট মিন্স F1 1, F2 16, তো 1:16 পাইছি, ঠিক আছে? তো এটাতে কি পাইলাম? F1/F2, বল দ্বয়ের অনুপাত হচ্ছে 1:16, এইটাই आंसर, ঠিক আছে? ওকে, এটা একটু কঠিন ছিল। তো দেখো এই চ্যাপ্টারে ম্যাথগুলো এমসিকিউ গুলো একটু লম্বা করে আসে, বাট ইজি আসে, যাই হোক হিসাব করলেই পারবা আর কি, ঠিক আছে? সাধারণ বায়ুচাপ কত উচ্চতায় পারদ স্তম্ভকে ধরে রাখতে পারে? এটা আমরা জানি P = h/g, ভালো করে বুঝো। সো সাধারণ বায়ুচাপ কত উচ্চতায় পারদ স্তম্ভকে ধরে রাখতে পারে? এটা আমরা জানি, आंसर 76 সেন্টিমিটার, মুখস্থ। কজ ব্যারোমিটারে আমরা পারদ ইউজ করি, ওখানে স্বাভাবিক বায়ুচাপের জন্য 76 সেন্টিমিটার কি হয়? 76 সেন্টিমিটার হচ্ছে আমরা স্বাভাবিক বায়ুচাপটা পাই। কেমনে ভাই? দেখে সাধারণ বায়ুচাপ কত তোমরা জানো? সাধারণ বায়ুচাপ হচ্ছে 101/325 প্যাসকেল, অথবা আমরা 1 × 10⁵ প্যাসকেল, অথবা 1.01 × 10⁵ প্যাসকেল, যা ইচ্ছা ইউজ করি। মনে করলাম 1 × 10⁵ প্যাসকেল, এটা সাধারণ বায়ুচাপ।
আমরা পারদ স্তম্ভ ইউজ করতেছি, পারদ স্তম্ভের ঘনত্ব 13,600, ঠিক আছে। তো আমরা দেখি সাধারণ বায়ুচাপ কত উচ্চতায় পারদ স্তম্ভকে ধরে রাখতে পারে, মানে কত গভীরতায় গিয়ে মনে করো সাধারণ বায়ুচাপটা পারদ স্তম্ভে আমরা পাই, ওইটা জাস্ট আমরা বের করবো। তো এইচ সমান এটা থেকে আসবে পি বাই রো জি। আমরা পি পাইছি 1 × 10⁵, র হচ্ছে তোমার 13,600 এবং জি হচ্ছে 9.8। এটা যদি হিসাব করো এটা থেকে কত আসে দেখো, 1 × 10⁵ ইন্টু ডিভাইডেড বাই 13,600 ইন্টু 9.8। সো এটা আসতেছে কত ভাই, 0.75। কত আসছে, এইচ সমান আসছে 0.75 বা 76, প্রায় 0.75, বুঝছো। সো এটার মেইন মান হচ্ছে কিন্তু 101,325 প্যাসকেল, ঠিক আছে। এটা হচ্ছে মেইন মান বা 101,325 প্যাসকেল। এটা হচ্ছে অ্যাকুরেট সাধারণ বায়ুচাপের মান। সো এটা দিয়ে অ্যাকুরেট যদি হিসাব করি 0.75 মানে 75 সেন্টিমিটার আসছে। বাট এখন যদি আমি আসল মানটা অবশ্যই হিসাব করি, তো এখান থেকে তুমি আসল মানটা পেয়ে যাবা। এটা কত আসতে জানো, 0.76 মিটার। ওইটাকে যদি সেন্টিমিটার নাও 76 সেন্টিমিটার আসবে। বা এমনিতেও যদি তোমার 75 সেন্টিমিটার আসে, ওইটা থেকে পাশাপাশি মান 76 সেন্টিমিটার ওইটা দেখাইতে পারবা। বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি, বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, ঠিক আছে। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার, ঠিক আছে। ম্যানোমিটার এইগুলো জানি না ভাই। এই যে বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার, ঠিক আছে। ব্যারোমিটার উচ্চতার পরিবর্তন দেখে আমরা কি বুঝতে পারি, ব্যারোমিটারের উচ্চতা, ব্যারোমিটারে কি থাকে, পারদ স্তম্ভ থাকে, পারদ স্তম্ভের উচ্চতা এগুলা দেখে আমরা কি বুঝতে পারি যে বায়ুমণ্ডলীয় চাপটা কত। এই যে এখান থেকে চাপ হিসাব হয়, কি হিসাব হয়, ফিজিক্যাল এইচ রো জি, যে কি হিসাব হয়, চাপ হিসাব হয়, বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। সো আমরা উচ্চতার পরিবর্তন থেকে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন বুঝতে পারি। বাল্ক মডুলাসের একক কি, মনে রাখো, বাল্ক মডুলাস হচ্ছে ওই যে ইয়ং মডুলাসের মধ্যে একটা, এটা হচ্ছে আয়তনীয় গুণাঙ্ক। বাল্ক মডুলাস মানে হচ্ছে আয়তনীয় গুণাঙ্ক, ঠিক আছে, আয়তনীয় গুণাঙ্ক। ওইটাকে হচ্ছে বি দ্বারা প্রকাশ করা হয়। তো ওইটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। সো কেমনে ভাইয়া বলি, বাল্ক মডুলাস মানে হচ্ছে আয়তনীয় গুণাঙ্ক। দেখো এই যে এইবার হচ্ছে এইগুলা ডিটেলস আনসার, এটা নিউটন পার মিটার স্কয়ার। এবার এগুলো একটু আমরা পড়ি, আসো। এটা মনে করো আমাদের সর্বশেষ টাইপ এই চ্যাপ্টারে, যা সব পড়ে ফেলছি, এটা হচ্ছে সর্বশেষ টপিক। আমরা একটু ভালো করে বুঝি। মনে করো এটা হচ্ছে একটা জিনিস, ঠিক আছে, এতটুকু না, মনে করলাম এতটুকু আছে একটা জিনিস। এটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো আদি দৈর্ঘ্য L0, তোমাদের বই অনুসারে আদি দৈর্ঘ্য L0। এটাকে যদি আমরা, এটাকে মনে করো আমি কি করলাম, টান দিলাম, কি করছি, টান দিলে এটার আকারের পরিবর্তন হচ্ছে। মনে করো এটা রাবার ছিল L0 দৈর্ঘ্য, টান দিছি, এবার এটার দৈর্ঘ্য হয়ে গেছে আমাদের কত জানো, টান দেওয়া এটার দৈর্ঘ্য হয়ে গেছে মনে করো L। তো এখানে কতটুকু বৃদ্ধি পাইছে, এই যে এই অংশটা বৃদ্ধি পাইছে না, এই যে এই অংশটা বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে, L - L0, মানে দ্বিতীয়টা L, আগেরটা L0। তো যেটা বাড়ছে ওইটা থেকে আগেরটা বিয়োগ দিলে কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা পেয়ে যাবো না, L - L0। তাহলে বিকৃতির সূত্র হইতেছে যতটুকু বৃদ্ধি পাইছে ওইটা ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। সো এটা হচ্ছে বিকৃতির সূত্র, L - L0/L0। এবং বিকৃতির কোনো একক নাই, কারণ এটার এককও মিটার, এটার এককও মিটার। সো মিটার ভাগ দিলে মানে কোনো একক থাকে না, ঠিক আছে। ওকে, বিকৃতির কোনো একক নেই, মনে রাখবা, এটার কোনো একক নেই, বিকৃতির কোনো একক নেই। তো এটা হচ্ছে আমাদের বিকৃতি, ঠিক আছে। এইভাবে পড়তে পারো। বাট আমরা কেমনে পড়ি, আমরা পড়ি মনে করো এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের L, কথার কথা। আর আমরা টান দেওয়ার ফলে এটা মনে করো দৈর্ঘ্য বাড়ছে, যতটুকু বাড়ছে ওই যে বাড়ছে ওইটাকে যদি আমরা স্মল l ধরি, এই স্মল l মানে হচ্ছে L মানে এটা মাইনাস এটা বোঝায়, মানে কতটুকু বৃদ্ধি পাইছে ওইটাকে যদি স্মল l ধরি, তাহলে বিকৃতি সমান আমরা ধরি যে যতটুকু বৃদ্ধি পাইছে ওইটা ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এই যে L/স্মল l, এটা হচ্ছে বিকৃতি। আমি ধর এইভাবে পড়াই আর কি, ঠিক আছে। তোমাদের বই এইভাবে লেখা, ইন্টারে উঠলে এইভাবে পড়বা, ঠিক আছে। যেইভাবে ইচ্ছা পড়তে পারো, তোমাদের বইয়ে যেহেতু এইভাবে লেখা, এইভাবেই পড়াই, যাতে তোমরা পেস্ট আর না খাও যাও, ঠিক আছে। ওকে, এইভাবে পড়াইলাম, বাদ দিয়ে দিলাম আমার স্টাইলটা, ঠিক আছে। ওকে, এবারে আসো পীড়ন। একটা জিনিস আছে, পীড়ন মানে হচ্ছে ভাইয়া
পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল মানে হচ্ছে এফ বাই এ। পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, ঠিক আছে? পীড়ন মানে কি? এফ বাই এ। পীড়নকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, চাপের মতো পীড়নকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো ওইটা চাপের মতো সূত্রই এফ বাই এম। এটার একক নিউটন পার মিটার স্কয়ার, ভালো করে বুঝো। তো এইবার আছে তোমার ইয়ং মডুলাস, একটা জিনিস আছে ইয়ং মডুলাস, ভালো করে বুঝো। ইয়ং মডুলাস এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এটা মানে কি জানো? ইয়ং মডুলাস মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তের যে মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানে দৈর্ঘ্যের জন্য যেটা, দৈর্ঘ্য বিকৃতির জন্য ওইটা আর কি। সো ইয়ং মডুলাস মানে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বাই দৈর্ঘ্য পীড়ন আর কি। দৈর্ঘ্য বিকৃতি বাই দৈর্ঘ্য পীড়ন, বুঝছি? এটা মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, সরি। ইয়ং মডুলাস মানে কি? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে বুঝো পীড়ন বাই বিকৃতি। সো দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন বাই কি পাইছি? দৈর্ঘ্য বিকৃতি। এটা হচ্ছে আমাদের ইয়ং মডুলাস, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? সো ইয়ং মডুলাসের সূত্র কি পাইলাম? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। সো দৈর্ঘ্য পীড়ন মানে কি পাইছি? এফ বাই এ, ভালো করে বুঝো। ওয়াই ইকুয়াল টু পাবো আমরা পীড়ন মানে এফ বাই এ পাইলাম, এবং বিকৃতি পাইলাম কি ভাইয়া? এল মাইনাস এল নট বাই এল, এল মাইনাস এল নট বাই এল, ঠিক আছে? সো এইবার তোমাদের বই অনুসারে এটার আনসার আমরা বের করার ট্রাই করি, ঠিক আছে? ওকে, সো এখান থেকে দেখো ক্রস গুণন যদি করি তাহলে আমরা পাবো এফ বাই এফ ইজ ইকুয়াল টু ওয়াই, এখানে আছে আর এখানে আছে এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল। আমরা জাস্ট ক্রস গুণন করছি এবং এটাই তোমাদের সূত্র এখানে বলছে। এখানে ওয়াই হচ্ছে ইয়ং মডুলাস, ওয়াই হচ্ছে ইয়ং মডুলাস, এবং ওয়াই ইয়ং মডুলাসের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। কারণ পীড়ন নিউটন পার মিটার স্কয়ার একক, বিকৃতির কোনো একক নাই, দ্যাট মিন্স পীড়নের একক কি হচ্ছে ইয়ং মডুলাসের একক। সো এটারও ইয়ং মডুলাসের একক হচ্ছে কত ভাইয়া? যে ইয়ং মডুলাস এটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? এটা সূত্র, এবং এটা সূত্র হচ্ছে এইটা। এভাবে তুমি সবগুলা বের করতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বইয়ের সূত্র। বাট ভাইয়া আর একটা সূত্র দেই ইজিলি আর কি। দেখো, আমি পীড়ন পাইছি হচ্ছে এফ বাই এ, আবার আমি বিকৃতি এইভাবে লিখি, আমার বিকৃতি হচ্ছে স্মল এল বাই এল। এখানে স্মল এল হচ্ছে মানে দৈর্ঘ্য বৃদ্ধি, মানে যতটুকু বৃদ্ধি পাইছে আর কি ততটুকু আর কি, দৈর্ঘ্যের পরিবর্তন আর কি। স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে? আর এল হচ্ছে আদি দৈর্ঘ্য। সেম সূত্রই আর কি, মনে করো তোমারটারই মতো, বাট এটা দিয়ে করলে মানে পেচ খাবা না, করতে ভালো লাগবে। আমি যদি এবার ইয়ং মডুলাস বের করি, ওয়াই ইকুয়াল টু কি আসবে? দৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি। সো পীড়ন মানে এফ বাই এ, ভালো করে বুঝো। পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, এবং বিকৃতি মানে কি? ভালো করে বুঝো। বিকৃতি মানে কি? নিচে তো বিকৃতি, দেখো আগে বিকৃতির জায়গায় এইটা বসাইছিলাম, বাট এখন আমি আমার মতো করতেছি, আমি বিকৃতি এল বাই এল লিখেছি, আমি এল বাই এল যদি বসাই এখান থেকে কি আসবে? ইয়ং মডুলাস ওয়াই ইকুয়াল টু এফ বাই এ আছে এখানে, এই ভাগটাকে গুণ করলে এটা উল্টে যাবে, এল যাবে উপরে, স্মল এল আসবে নিচে। সো এখান থেকে পাইতেছি আমরা এফ এল ডিভাইডেড বাই এ এল। সো এটাই হচ্ছে আমাদের ইয়ং মডুলাস ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল। সো এখানে কোনটা কি ভালো করে বুঝো। এফ হচ্ছে তোমাদের বল, এল হচ্ছে আদি দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন। এটা হচ্ছে ইয়ং মডুলাসের সূত্র, তো এটা মনে রাখবা, ঠিক আছে? তো সেম ভাবে আয়তনীয় গুণাঙ্ক আছে। মনে করো কোনো বস্তু, এটা আসলো, এটার আদি আয়তন বি নট, ঠিক আছে? এবার এটার মধ্যে হচ্ছে আমি মনে করো চাপ হ্রাস করছি বা যে কোনো একটা কাহিনী ঘটাইছি, এবার এটার আয়তন হয়ে গেছে বি। তো আয়তন পরিবর্তন কতটুকু হয়েছে? বি মাইনাস বি নট, মানে নতুন আয়তন থেকে আদি আয়তন যদি বিয়োগ দেই তাহলে তো হচ্ছে এটা আয়তনের পরিবর্তন পেয়ে যাব আমরা, ঠিক আছে? আয়তনের পরিবর্তন, এটা কি? আয়তনের পরিবর্তন, এটা পাইছিলাম বি মাইনাস বি নট, এটা আয়তনের পরিবর্তন। সো আমি যদি আয়তন বিকৃতি বের করতে চাই, ভালো করে বুঝা, আয়তন বিকৃতি যদি বের করতে চাই তাহলে আমার আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, এটাই তো ইউজ হবে বি মাইনাস বি নট বাই বি, সরি বি মাইনাস বি নট বাই বি নট, কজ আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন, এটাই তো বিকৃতির সূত্র। এবার দৈর্ঘ্য হোক আয়তন হোক যাই হোক, বিকৃতি মানে পরিবর্তন বাই আদিটা। সো আয়তনের ক্ষেত্রে বের করলে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, এটাই ইউজ হবে। তো এটা হচ্ছে আমাদের আয়তনের বিকৃতি। আবার পীড়ন জানি হচ্ছে আমরা পি সমান এফ বাই এও লিখেছি। এখন আমরা পীড়ন ডিরেক্ট পি ইউজ করতেছি, ঠিক আছে? আয়তনের ক্ষেত্রে ডিরেক্ট পীড়ন সময় তোমাকে বলে দিবে। সো এইবারে আসে আয়তনীয় গুণাঙ্ক অথবা বাল্ক মডুলাস বলে এটাকে। বাল্ক
মডুলাস, এটাকে প্রকাশ করা হয় বি দ্বারা, ঠিক আছে। সো এটার সূত্র কি? ওটার সূত্র হচ্ছে, ভালো করে বুঝো, আয়তনীয় গুণাঙ্ক, ওই যে দৈর্ঘ্যর যে ইয়ং মডুলাস ওইটার মতো সূত্র আর কি। আয়তনীয় গুণাঙ্ক কি ভাইয়া? ওইটার পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। সো আয়তনের ক্ষেত্রে ব্যবহার করতেছি আয়তনের টেস্ট করবো। সো পীড়ন হচ্ছে পি, বিকৃতি হচ্ছে ভাইয়া বি মাইনাস বি নট ডিভাইডেড বাই বি নট, এটা হচ্ছে আমাদের বিকৃতি। সো এটা হচ্ছে বাল্ক মডুলাসের সূত্র, ঠিক আছে। বি ইজ ইকুয়াল টু পি বাই বি মাইনাস বি নট বাই বি নট। ও আদি কোনটা রে? এটা বুঝলাম না। বি নটই হওয়ার কথা, যে বইটা বের করি একটু। বি নটই, ঠিক আছে, বি মাইনাস বি নট বাই বি নট, ঠিক আছে। সো এটা থেকে আর গুণ করলে তুমি পাবা পীড়ন সমান বি ইন্টু বি মাইনাস বি নট ডিভাইডেড বাই বি নট। এই যে পি, এটা হচ্ছে পীড়ন, এটা কি? এটা হচ্ছে পীড়ন, পীড়ন। এই বি হচ্ছে বাল্ক মডুলাস বা আয়তনীয় গুণাঙ্ক। সো ভালো করে চিন্তা করো, এটার যে বাল্ক মডুলাসের গুণাঙ্ক, যে এটার একক কি আসবে? পীড়ন বাই বিকৃতি না? পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার, বিকৃতির একক নাই, দ্যাট মিন্স এটার আলটিমেট একক নিউটন পার মিটার স্কয়ারই হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ওই যে বাল্ক মডুলাসের একক, ওই যে আমরা এখানেই লিখছি যে বাল্ক মডুলাসের একক কিন্তু নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। এবং এটা বুঝছি, আর আমরা এই সূত্র তো জানি যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা তো জানি, এটা ভালো করে মনে রেখো, পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা অনেক ভালো একটা সূত্র। এরপরে আসো চাপের সূত্র, একটা আছে তোমার আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইউজ হয়, অনেক ক্ষেত্রে আসে না তোমাদের। সো একটু ধারণা রাখো, পিভি ইকুয়াল টু এনআরটি, এটাতে পি হচ্ছে চাপ, কোনো সময় যদি আসে এটা দিয়ে বের করে। পি হচ্ছে আয়তন কোনো গ্যাসের, ওই এন হচ্ছে ওই আয়তনের মূল সংখ্যা, ঠিক আছে, মূল যদি বলে এন হচ্ছে মূল, আর হচ্ছে গ্যাসীয় ধ্রুবক 8.31। এই মূলার ধ্রুবক কত? সার্চ দে লাভলু, মূলার ধ্রুবক আর এর মান কত? সার্চ দে, ভুলে গেছি। আর হচ্ছে 8 পয়েন্ট সামথিং, আর এর মানটা সার্চ দে, মূলার ধ্রুবক, বাংলা সার্চ দে মূলার ধ্রুবক। আর টি হচ্ছে তাপমাত্রা, টি হচ্ছে তাপমাত্রা। তো এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সূত্র, পি ইকুয়াল টু এনআরটি। ওইটা থেকে তুমি পিও বের করতে পারবা, পি ইকুয়াল টু হবে এনআরটি ডিভাইডেড বাই বি, ঠিক আছে। ওইগুলা লাগবে না, জাস্ট ওইটা থেকে অনেকগুলা বের করতে পারবে, এটা দিয়ে তোমাদের খুব বেশি কাজ নেই, জাস্ট সূত্রটা মনে রেখো, পি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে। তো অনেক সময় কোনো গ্যাসের মূল সংখ্যা আয়তন যদি বলে দেওয়া থাকে, ওইটা থেকে চাপ টাপ বের করতে পারবা, ঠিক আছে। 8.314 এটা হবে জুল পার মূল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর এর একক, আর হচ্ছে মূলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মূল পার কেলভিন, ঠিক আছে। ওকে, স্প্রিং ধ্রুবকের একক কি? এগুলো আমরা ভালো করে জানি। স্প্রিং ধ্রুবক আমরা হচ্ছে এগুলো চ্যাপ্টার 4 এ শিখছিলাম, যে এফ সমান কে এক্স, এটা পড়ছিলাম না স্প্রিং এর জন্য। স্প্রিং এ যদি আমরা এফ বল দিই, ওটার জন্য এক্স যদি প্রসারিত হয় স্প্রিংটা, তাহলে এফ সমান কে এক্স, ওটা থেকে আসে কে সমান এফ বাই এক্স, মনে আছে? এফ এর একক নিউটন, এক্স এর একক মিটার, এটা থেকে নিউটন পার মিটার আসতেছে, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। কত ভাইয়া? নিউটন পার মিটার, নিউটন পার মিটার। দেখো এখানে তো নিউটন পার মিটার স্কোয়ার দেওয়া, এটা আবার দেখাই দিও না, আমাদেরকে অন্য সিস্টেমে যেতে হবে। এবারে আসো, এখানে জুল টুল দেওয়া আছে, দেখো এটাও না নিউটন পার মিটার হওয়ার কথা, এখানে নিউটন মিটার স্কয়ার কেজি দিয়ে দিয়েছে, এটা হবে না। জুল দেওয়া আছে, জুলের একটা সিস্টেম আছে। দেখো জুল মানে হচ্ছে, যে মানে হচ্ছে জুল, এই জুল আবার খাওয়ার জুল না, বুঝছো? এই জুল মানে হচ্ছে নিউটন মিটার, নিউটন মিটারকে একসাথে জুল বলে। কাজের একক জুল না? কাজের একক জুল আমরা জানি, কাজ ডাব্লিউ সমান এফ ডট এস, আমরা জানি এফ মানে নিউটন, এস মানে সরণ মিটার, সো নিউটন মিটার। নিউটন মিটার হচ্ছে তোমার জুল, জুল মানে কি? নিউটন মিটার। এটা দেখে নিউটনের জায়গায় যদি আমি নিউটন মিটার জুল যদি বসাই, দেখো নিউটনের জায়গায় যদি জুল বসাইতে চাই, তাহলে আমাকে এখানে নিউটন মিটার দিতে হবে, বুঝছো? তাইলে আচ্ছা আরেকটু বুঝাই, নিউটন পার মিটার মানে কি? নিউটন বাই মিটার না, এটাই তো নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবকের একক এটা আসছে নিউটন পার মিটার বা নিউটন বাই মিটার। সো আমি যদি এখানে নিউটন মিটার আনতে চাই, ভালো করে বুঝো, নিউটন মিটার আনতে চাই, তো এখানে এম স্কোয়ার দেওয়া লাগবে, তাইলে হচ্ছে এটার সমান হবে। ভালো করে বুঝো, এখন কাহিনী কি হয়েছে? নিউটন বাই মিটার হয়েছে, এখানে নিউটন মিটার আনছি আমি জুল দেওয়ার জন্য, আমি চেক করবো, এম দিয়ে এম স্কোয়ারকে কাটলে কিন্তু এম পাবো, সো নিউটন বাই মিটারই ঘুরে ফিরে থাকতেছে এখানে এইভাবে আনলে। বাট এইভাবে আনছি কেন? এই নিউটন মিটারের জায়গায় যাতে আমি জুল বসাইতে পারি, নিচে আছে মিটার স্কোয়ার, এটা থেকে পাবো জুল, মিটার স্কোয়ার উপরে গেলে জুল পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে আনসার থেকে, ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের একক। দেখছো এটা অনেক কঠিন ছিল, বাট আমরা পেরে গেছি, জাস্ট জানলেই পারবা। নিজের কোন পদার্থের ইয়ং মডুলাস সবচেয়ে কম, ভালো করে বুঝো, কোনটার ইয়ং মডুলাস সবচেয়ে কম? অবশ্যই মানে স্বাভাবিকভাবে যেটার ঘনত্ব কম ওইটার ইয়ং মডুলাসই হচ্ছে, স্থিতিস্থাপকতা কম যেটা ওইটার ইয়ং মডুলাস সবচেয়ে কম, মানে ঘনত্বের উপর অনেকটা ডিপেন্ড করে হালকা পাতলা, ঠিক আছে। তো যেটা ঘনত্ব বেশি থাকে ওটাকে তুমি টান দিলে ইয়ে করতে পারবে না, বিকৃতি বেশি করে দিতে পারবে না, ঠিক আছে। সো এটা স্বাভাবিকভাবে এখানে কাঁচ টাচ তামার টামার ক্ষেত্রে কাঠের ঘনত্ব সবচেয়ে কম, ওইটার ইয়ং মডুলাস তুমি এখানে লিখে দিও। যদিও ইয়ং মডুলাস অনেকটা মুখস্থ আছে, কাঠের হচ্ছে 10 ইয়ং মডুলাস গিগা প্যাসকেল, ঠিক আছে, বুঝছো। হীরার হচ্ছে 1220 আছে, এগুলো লাগবে না, জাস্ট বুঝার ক্ষেত্রে এটা কোনটার ইয়ং মডুলাস সবচেয়ে কম, কাঠ, ঘনত্ব কম হইলে আপাতত আনসার দিয়ে দিও, বাট এটাই কিন্তু মেইন টার্ম না। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটা? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? ওই যে আমাদের ইয়ং মডুলাস ওয়াই যেটা, ওইটা ইয়ং মডুলাস, কি ভাইয়া? ইয়ং মডুলাস। আর ইয়ং মডুলাসের একক আমরা কি পাইছিলাম মনে আছে? ইয়ং মডুলাসের একক পাইছি নিউটন পার মিটার স্কয়ার, মনে আছে? দ্যাট মিন্স নিউটন পার মিটার স্কয়ার, এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক কি? পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন ও বিকৃতির সম্পর্ক কি? সমানুপাতিক। তারের আদি দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হয় যদি ইয়ং মডুলাস ওয়াই হইলে কোন সম্পর্কটি সঠিক? দেখো ইয়ং মডুলাস ওয়াই সমান আমরা পাইছি, দেখো এই যে আমার সূত্র মতো বলছে, দেখো তারের আদি দৈর্ঘ্য এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল, দ্যাট মিন্স আমি এটা দিয়ে বিকৃতি পাইছিলাম, মনে আছে? এটা দিয়ে বিকৃতি কি পাইছিলাম ভাইয়া? এটা দিয়ে আমি বিকৃতি পাইছিলাম হচ্ছে স্মল এল বাই এল, এবং পীড়ন পি সমান এফ বাই এ পাইছিলাম, এবং ওই দুটা ইউজ করে আমি ইয়ং মডুলাসের সূত্র এখান থেকে পাইছিলাম কি ভাইয়া? এফ এল বাই এ এল, এটা পাইছিলাম না? ভালো করে মনে আছে, এটা পাইছিলাম। সো এইটাই তারের আদি দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হলে ইয়ং মডুলাসের সম্পর্ক হচ্ছে এইটা। বাট এটা কি এখানে দেওয়া আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। আমি যে এটা আদৌ পাইছিলাম কিনা এখান থেকে দেখে আসি, এই যে এটা কি আদৌ পাইছিলাম, এই যে নাকি মিথ্যা কথা বলতেছি, যে এখান থেকে দেখো, এই যে এটা এখানে পাইছিলাম না, দেখো এটা কে পাইছিল? আমি পাইছিলাম না, তাইলে তো ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যেটা পাইছিলাম ওইটা। এবারে আসো এদের মধ্যে সম্পর্ক কোনটা? ইয়ং মডুলাস যদি ওয়াই হয় তাহলে কোন সম্পর্কটা সঠিক? তো এখানে তো সরাসরি এটা দেওয়া নাই, তো দেখি আমরা আর কোনো কিছু করতে পারি কিনা। তো ওয়াই দেওয়া, তো ওয়াই সমান দেখো আমরা কি পাই, এফ সমান লিখতে পারি, দেখো ওয়াই সমান এফ সমান এমজি লিখতে পারি, এখানে এল আছে, ঠিক আছে, এফ সমান এমজি, এ সমান আবার পাই আর স্কয়ার লিখতে পারি, এত ক্ষেত্রফল বুঝিয়ে দিয়েছে। তো বেশিরভাগ থার্ড আর এগুলোর ক্ষেত্রফল পাই আর স্কয়ার থাকে, বৃত্তাকার যেগুলো স্মল এল আছে। ওয়াই সমান এমজিএল বাই পাই আর স্কয়ার এল, এখানে উল্টা দিয়ে দিছে, এটা হবে না, ঠিক আছে। তো এটা থেকে একটু আর গুণন করি, বাকি সবগুলো তো এইভাবে ভেঙে দিছে, তো আর গুণন করি, আর গুণন করলে কি পাবো? আর গুণন করলে পাবো এমজি এল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এল ইন্টু ওয়াই, ঠিক আছে। এখান থেকে এল আসবে, দেখো পাই আর স্কয়ার এল ওয়াই ডিভাইডেড বাই এমজি, এল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার ওয়াই এল, পাই আর স্কয়ার এল ওয়াই জি কত, এটাকে ওয়াই এল লিখে একই কথা, পাই আর স্কয়ার ওয়াই এল ডিভাইডেড বাই এমজি। সো এটার মতো চলে আসছে, এটাই আনসার। বাকিগুলা মিলবে না, দেখবো উল্টা পাল্টা চলে আসবে। সো এটা মিলে গেছে একটু ভাঙাইলে, সো এটাই আনসার, ঠিক আছে। অপশনের সাথে তো মিলাইতে হবে, যেহেতু আমার সঠিক আনসার দিতে হবে, বুঝছি। একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক এত, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি পাইলে পীড়ন কত? দেখো আমি জানি ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি, একটা জিনিস বুঝো, এটা সূত্র কি ভাইয়া? পীড়ন বাই বিকৃতি। সো আমার বলছে তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি পাইছে, মনে কইরো কোনটা যদি বলে এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, তাইলে বুঝবা পার্সেন্ট দিয়ে থাকলে ওইটাই বিকৃতি। এই বিকৃতি হচ্ছে 15%। 15% মানে কি 100 ভাগের 15 বা 0.15, ঠিক আছে। 15% মানে কি 100 ভাগের 15 না, 15% মানে কি 100 ভাগের 15, এটা দেখি বলে 0.15 পাবো। এরকম পার্সেন্টে যদি দেওয়া থাকে যে এত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, এত পার্সেন্ট এই হয়েছে, বুঝছো এটাই বিকৃতি, ঠিক আছে। সো আমরা ওয়াই পাইছিলাম পীড়ন বাই বিকৃতি, সো আমাকে পীড়ন বের করতে বলছে। সো পীড়ন ইজ ইকুয়াল টু হবে আর গুণন করলে ইয়ং মডুলাস ইন্টু বিকৃতি। আমাদের ইয়ং মডুলাস বলছে কত? 2 × 10⁻11, ইয়ং এর গুণাঙ্ক যেটা 2 × 10⁻11, এটাই হচ্ছে আমাদের ওয়াই, ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে। বিকৃতি কত ভাইয়া? ওই যে বিকৃতি 0.15, ঠিক আছে। হিসাব করো আগেরটা কই, 2 × 10⁻11
ইন্টু 0.15, 3 ইন্টু 10⁻10। পীড়নের একক হচ্ছে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার ইউজ করতে পারো। এটা হচ্ছে পীড়ন, 3 ইন্টু 10⁻10 এই যে, ঠিক আছে। ওকে, পরেরটা দেখি আমরা। পীড়নের মাত্রা কি? এই যে পীড়নের মাত্রা, পীড়নের একক পাইছি দেখো নিউটন পার মিটার স্কয়ার, এটা একক। তো নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার কেজি, আচ্ছা মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা নিউটনের একক জানি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে মিটার ইনভার্স 2 আছে, নিউটনের জায়গায় কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারি। নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কেমনে পাইছিলাম মনে আছে? এগুলো আমরা না জানলেও বের করতে পারি। কেমনে? যে বলের একক নিউটন, তাহলে বল F = mg, m থেকে আসে কেজি, জি থেকে আসে মিটার পার সেকেন্ড স্কয়ার, তো এটা দেখি তো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার আসে নিউটন, শেষ। এইভাবে বোঝা যায়। এখানে হিসাব করি কেজি, m আর m ইনভার্স 2 হিসাব করলে ইনভার্স 1 থাকবে, সেকেন্ড ইনভার্স 2 আছে, সেটা দেখে m মানে কেজির মাত্রা হচ্ছে m, বরের মাত্রা m, m মানে কি বুঝিয়ে দিছে মিটার, মিটার মানে দূরত্ব বা দৈর্ঘ্য, এটা মাত্রা হচ্ছে l, ইনভার্স 1 আছে, s মানে হচ্ছে কি সময়, সময়ের মাত্রা t, ইনভার্স 2 আছে, m পার l পার t স্কয়ার, m পার l পার t স্কয়ার। তামার ইয়ং মডুলাস কত? আচ্ছা, তামার ইয়ং মডুলাস হচ্ছে 117 গিগাপ্যাসকেল, জি মানে গিগাপ্যাসকেল বুঝাইতেছে, গিগাপ্যাসকেল। হীরার কত? কয়েকটা তোমাকে মনে রাখি দিই। কাচের হচ্ছে 50 থেকে 60 মনে রাখবা, কাচের হচ্ছে 50 থেকে 60 গিগাপ্যাসকেল জিপিএ, ইয়ং মডুলাস আর কি, ঠিক আছে। কাচের ক্ষেত্রে, কাচ না, হ্যাঁ কাচ, ঠিক আছে। তারপরে কাঠের ক্ষেত্রে 10 জিপিএ, এগুলা কয়েকটা মুখস্থ রাখো যেগুলা বইয়ে দেওয়া আছে। হীরারটাও মুখস্থ রাখো, হীরার ক্ষেত্রে হচ্ছে 1220 গিগাপ্যাসকেল, ঠিক আছে। তামার হচ্ছে 117, এখনই তো দেখাইলাম 117 গিগাপ্যাসকেল। এগুলো একটু মুখস্থ মান বইয়ে দেওয়া আছে, একটু দেখো বইয়ের মধ্যে বের করিও, বের করে এগুলো একটু দেখিও, কয়েকটা দেওয়া আছে আর কি, হয়তো দেওয়া নাই। আশা করি এগুলা জানাই তোমার হয়ে যাবে আর কি। আর লোহার ক্ষেত্রে 200, এটা মনে রাখো, এই 200 গিগাপ্যাসকেল গাড়ি, এটা হচ্ছে লোহার। তো এই কয়েকটা মনে রাখলে আশা করি এইগুলা থেকে আসলে এইগুলা থেকে আসবে আর কি, এই কয়েকটা ফ্যামিলিয়ার। লোহার 200 গিগাপ্যাসকেল, তামার 117 গিগাপ্যাসকেল, হীরার 1220 গিগাপ্যাসকেল, কাঠের 10, কাচের 50 থেকে 60। কোনটিকে পদার্থের সবচেয়ে ছোট একক ধরা হয়? সবচেয়ে পদার্থের, দেখো পদার্থের সবচেয়ে ছোট একক হচ্ছে অণু। তুমি বলবো ভাইয়া পরমাণু তো পদার্থের একক না, পরমাণু হইলে এটার পদার্থ থাকে না, ওইটা হচ্ছে পদার্থকে ভাঙলে আমরা জানি 3টা জিনিস পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো কোনটি পদার্থের সবচেয়ে ছোট একক? একক হিসেবে ধরা হয় অণুকে। বাট লাইক অক্সিজেন, এটা একটা পদার্থ, এটাকে ভাঙলে আমরা যে অটো পাই এগুলা হচ্ছে পরমাণু। বাট অক্সিজেনকে ভাঙলে তো যেটা, এটা তো আমাদের অক্সিজেন গ্যাস না, এটা কোনো অস্তিত্ব মানে হচ্ছে আমরা একসাথে পাই না। আমাদের ছোট একক হচ্ছে অণু, এটা মনে রাখো। পদার্থের সবচেয়ে ছোট একক হিসেবে ধরা হয় অণুকে, পরমাণু না, এটা ভালো করে ক্লিয়ার হইও, অণুই। এটার ব্যাখ্যা পর্যন্ত দেওয়া আছে যে কোনটিকে পদার্থের সবচেয়ে ছোট একক হিসেবে ধরা হয়? অণুকে। কারণ পদার্থের সবচেয়ে ছোট একক অণু, যেহেতু একটি পদার্থের ধর্ম তার অণুতে বজায় থাকে, তা পদার্থের ধর্ম তার অণুতেই বজায় থাকে, তাই আমরা অণুকেই পদার্থের সবচেয়ে ছোট একক হিসেবে ধরে নেই। যেমন পানির অণুতে, পানির সব ধর্ম আছে, কিন্তু পানিকে তার পরমাণুতে ভেঙে দিলে সেটা আর পানি থাকে না, সেটা হয়ে যাবে একটা অক্সিজেন আর 2টা হাইড্রোজেন পরমাণুর 2টা গ্যাস। তার মানে দেখো পানি, এটা হচ্ছে আমাদের একটা পদার্থ, দ্যাট মিন্স এটা আমাদের কোন এককে আছে? অণু আছে। তো পানিটা হচ্ছে অণু, এটাকে যদি পরমাণুতে ভেঙে তাইলে পাবো 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তো এইগুলো হচ্ছে পরমাণু। তো তখন তো এটার মধ্যে আর পানির গুণ থাকলো না, এটা হয়ে গেছে অক্সিজেন আর হাইড্রোজেন। আমাদের পরমাণু এতটুকু পর্যন্ত, সরি অণু পদার্থ এতটুকু পর্যন্ত, এর জন্য পদার্থের ছোট একক অণু। প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, ঠিক আছে। প্লাজমা কণাগুলো নির্দিষ্ট আকার আয়তন আছে, প্লাজমার আকার আয়তন নাই, প্লাজমা তড়িৎ বহন করে, ঠিক আছে। প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা, 1000 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপ দিলে প্লাজমা সৃষ্টি হয়ে যায়, সেটা আনসার হবে 1 আর 2, ঠিক আছে। বজ্রপাত হলে যে বিজলির আলো দেখা যায় সেটি পদার্থের প্লাজমা অবস্থা, মনে করে বুঝো। বজ্রপাত হইলে যে বিজলির আলো দেখা যায় এটা পদার্থের কোন অবস্থা? প্লাজমা অবস্থা। আল্লাহর রহমতে আমাদের ফিজিক্স চ্যাপ্টার 5 এর এমসিকিউ শেষ, আলহামদুলিল্লাহ। এমসিকিউ হচ্ছে কমপ্লিট,
এবার একটা তোমাদের অফার আছে, আমরা ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজে 10,000 পোলাপান 10,000 স্টুডেন্ট ক্লাস করতেছে আমার ফিজিক্স এমসিকিউ থান্ডার সিরিজ কোর্সে যুক্ত আছে, এটা ফ্রি কোর্স। সো আমাদের জানো ম্যাথ হায়ার ম্যাথ অলরেডি কমপ্লিট এমসিকিউ থান্ডার সিরিজের আর কি, ম্যাথ হায়ার ম্যাথ এমসিকিউ থান্ডার সিরিজ প্লাস কেমিস্ট্রি, এই তিনটার কোর্সই 1200 টাকা ছিল। সো 999 টাকাও একটা অফার ছিল, বাট আমরা 10,000 মেম্বার হওয়ার উপলক্ষে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, ভালো করে বুঝো, 20 ফেব্রুয়ারি পর্যন্ত একটা অফার দিতেছি। তোমরা ম্যাথ হায়ার ম্যাথ কেমিস্ট্রি সাথে ফিজিক্স তো আছেই, ফিজিক্স তো ফ্রি না, ফিজিক্স তো জাস্ট ফ্রি। সো ফিজিক্স সহ টোটাল 899 টাকা দিয়ে কোর্সটা কিনতে পারবা, বুঝছো? 899 টাকা দিয়ে কিনতে পারবে, এটা হচ্ছে ডিসকাউন্ট, এটা কি ডিসকাউন্ট অফার, ঠিক আছে? 899 টাকা দিয়ে কতদিন পর্যন্ত? 20 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা ভর্তি হইতে চাও জাস্ট এই নাম্বারে মেসেজ করো 01309270105, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে জাস্ট মেসেজ করলে আমাদের অ্যাডমিনরা তোমাকে বিস্তারিত বলবে। আর এইভাবে সবগুলা চ্যাপ্টারের স্লাইড সহ সবগুলো এমসিকিউ সলভ করানো হবে, সাথে এমসিকিউ এক্সামও আছে। আমরা এগুলো শেষে মডেল টেস্ট এক্সাম নিব। সো এমসিকিউতে এই যে আজকে ফিজিক্সের চ্যাপ্টার 5 পড়াইছে, এবার তুমি নিজে বই বের করবা, সূত্রগুলো হাতের কাছে রাখবা, একবার রিভাইজ দিবা ভালো করে A4 সাইজ পেপারে লিখে। যে টেস্ট পেপার বের করো ওই টেস্ট পেপারে এমন একটা এমসিকিউ থাকবে না যেটা তুমি পারো না, দ্যাট মিনস তোমার এমসিকিউ ফুল ক্লিয়ার। পরীক্ষায় এগুলার মধ্যে দেখে আসবে, এগুলার টাইপই আসবে, ইনশাল্লাহ ভালো মতোই আনসার করতে পারবা। 100% আনসার তখনই করতে পারবা যখন তুমি বেশি বেশি এগুলো প্র্যাকটিস করবা। ভাইয়া পড়াই ফেলছি, ভাইয়ের দায়িত্ব শেষ। এখান থেকে দেখবা পরীক্ষার হলে অনেক টাইপই কমন চলে আসছে। সো ভাইয়া সূত্রগুলো কত সুন্দর করে বোঝানোর ট্রাই করছি, দেখবা। আর আমরা অলরেডি 281টা, মানে হচ্ছে প্রায় অর্ধেক শেষ হয়ে যাইতেছে আমাদের। ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আমরা তাড়াতাড়ি এখন পড়বো, যেহেতু এই ক্লাস শেষ করে ফেলছি, নেক্সটটাই হচ্ছে চ্যাপ্টার 6 রেকর্ড করে ফেলবো।